আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি কর্তৃক আয়োজিত আলিম পরীক্ষা 2027 এর গাইডলাইন ব্যাচের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা আলিম পরীক্ষা 2027 এর কেন্দ্র করে হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি থেকে যে কোর্স লঞ্চ করা হয়েছে উইদাউট এনি কস্টিং, সেইখানে তোমরা প্রচুর পরিমাণে মন্তব্য জানাচ্ছ যে ভাইয়া এই ক্লাসগুলো খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ, এবং তোমরা অনেকেই ব্যক্তিগতভাবেও SMS করছো যে এগুলো খুব কাজে আসছে। তো আশা করি তোমরা যদি এটা প্রতিনিয়ত কন্টিনিউ ক্লাসগুলো করতে থাকো তাহলে তোমাদের জন্য প্রত্যেকটা বিষয়ের যে মূল থিম সেই থিমগুলো তোমরা বুঝতে পারবে। সেই সঙ্গে তোমার কোন বিষয়ে কীরকমভাবে পড়তে হবে এই পুরো একটা গাইডলাইন তুমি কিন্তু ভাইয়া এখান থেকেই পেয়ে যাবে আলহামদুলিল্লাহ। এজন্য কোনো ক্লাস তোমরা মিস করবে না। চেষ্টা করবে প্রত্যেক দিন যথাসময়ে, অর্থাৎ এই সময়ে 8:30 ক্লাসটা করার। আর যদি কোনো কারণে ক্লাস মিস হয়ে যায় তাহলে পরবর্তী দিন আসার আগেই সেই ক্লাসটা সম্পন্ন করে ফেলবে, যেন পরের দিন তোমার জন্য এটার চাপ না হয়ে যায়। দিনের পড়া দিনেই কভার করে ফেলবে। তাহলে আমরা আজকে আমাদের ক্লাসে প্রবেশ করি। আমরা বাংলা সাহিত্যের আজকের তৃতীয় ক্লাস করব। এই তৃতীয় ক্লাসে আমরা উল্লেখযোগ্য 4টি প্রবন্ধ আমরা আজকে জানবো ইনশাল্লাহ। আমরা যে 4টি প্রবন্ধ নিয়ে জানবো, এই 4টা প্রবন্ধ আশা করি তোমরা ইতিমধ্যে অনেকে পড়েছো, অনেকে আবার না পড়তেও পারো। কে কে এই 4টা প্রবন্ধ পড়েছো আমাকে একটু চ্যাট বক্সে লিখো। কে কে এই 4টা প্রবন্ধ পড়েছো এগুলো একটু আমাকে চ্যাট বক্সে লিখে জানাও। প্রথমটা হচ্ছে গন্তব্য কাবুল। গন্তব্য কাবুল লিখেছেন সৈয়দ মুজতাবা আলী। সৈয়দ মুজতাবা আলীর লেখা এই গন্তব্য কাবুল প্রবন্ধটি কে কে পড়েছো একটু চ্যাট বক্সে লিখে দাও। আচ্ছা, এরপরে হচ্ছে মাসি পিসি। এটা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা মাসি পিসি যে প্রবন্ধটা আছে সেটা আমরা জানবো। এরপরে নেকলেস, তোমাদের বইয়ের শেষ দিকের একটা অন্যতম উল্লেখযোগ্য প্রবন্ধ হচ্ছে নেকলেস, যেটা একটা অনুবাদ, এইটা আমরা জানবো ইনশাল্লাহ। এরপরে কপিল দাস মুর্মুর শেষ কাজ, আমরা এই প্রবন্ধটা জানবো। এখন তোমরা আমাকে একটু জানাও যে কারা কারা এইটা পড়েছো, কারা কারা এটা পড়েছো একটু জানাও। 1 2 3 4 লিখলেই হবে। কার কোনটা পড়া আছে সেটা লিখে জানাও। যদি কারো একদম সব পড়া থাকে তাহলে তুমি এখানে 5 লিখো। যদি সবগুলোই পড়া থাকে তাহলে এখানে 5 লিখে দাও চ্যাট বক্সে 5 লিখে দাও। আচ্ছা, এইবার আসো যে আমরা আমাদের একে একে এগুলো জানি। প্রথমেই আমরা যে প্রবন্ধ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গন্তব্য কাবুল। প্রথমটা হচ্ছে কি গন্তব্য কাবুল। কে লিখেছেন? সৈয়দ মুজতাবা আলী। অবশ্যই লেখকের নাম কোনো রকমভাবেই ভুল করা যাবে না, এটা ভালো মতো আত্মস্থ করতে হবে। লেখকের নাম ভুল করা যাবে না। গন্তব্য কাবুল লিখেছেন সৈয়দ মুজতাবা আলী। সৈয়দ মুজতাবা আলী। আমরা আগে বলেছিলাম যে কোনো প্রবন্ধ, যে কোনো কবিতা এগুলো পড়তে গেলে সবার আগে তুমি লেখকের নাম জানলে এরপর লেখক সম্পর্কে তার তথ্যগুলো জানবে। যেমন ধরো তার জন্ম কোথায়, তার মৃত্যু কোথায়, তার জন্ম বেড়ে ওঠা কোন গ্রামে, পড়াশোনা কোথায়, এরপরে তার উল্লেখযোগ্য কি প্রবন্ধ আছে, উল্লেখযোগ্য কি রচনা আছে, তারপর তিনি সামাজিক কোনো কার্যক্রমের সঙ্গে ছিলেন কিনা, আবার চাকরি করলে তিনি কোথায় ছিলেন, এই জিনিসগুলো বেসিক যে তথ্যগুলো আছে এগুলো তোমাকে জানতে হবে। এজন্য তো আজকে তুমি যেটা করবে এই ক্লাস শেষ হলে সৈয়দ মুজতাবা আলী সম্পর্কে তোমার বইয়ের মধ্যে যে পাঠ পরিচিতি আছে এই পাঠ পরিচিতির এখান থেকে পাঠ পরিচিতি না, এটা হবে লেখক পরিচিতি। লেখক পরিচিতির যে অংশটুকু আছে, লেখক পরিচিতির যে অংশটা আছে সেই অংশ থেকে তার এই ঘটনাগুলো বা তার এই জীবন বৃত্তান্ত তুমি জেনে নেবে। আর অবশ্যই খেয়াল রাখবে এইখানে তোমার যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো ঠিকঠাক দেওয়ার চেষ্টা করবে। তাহলে চলো আমরা সরাসরি এইটার পাঠে আলোচনা করি। আমরা পাঠ পরিচিতি নিয়ে আলোচনা করি। তোমাদের হয়তো মনে আছে আমরা আগে বলেছিলাম আগে জানবে লেখক সম্পর্কে, এরপর জানবে পাঠ পরিচিতি সম্পর্কে, অর্থাৎ এই পাঠটা কি নিয়ে আমরা এই প্রবন্ধ পড়ব। শুরু করি তাহলে আমরা।
সৈয়দ মুজতবা আলী রচিত গন্তব্য কাবুল শীর্ষক ভ্রমণ কাহিনীটি তার দেশে বিদেশে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? দেশে বিদেশে। এটা কত সালে প্রকাশিত হয়? 1948 সালে। এবং এইটা একটা ভ্রমণ কাহিনী। এবার আসো, এই রচনাটির মধ্য দিয়ে আমরা সৈয়দ মুজতবা আলীর অসাধারণ ভ্রমণ সাহিত্যের সঙ্গেই শুধু পরিচিত হই না, তাঁর জীবনবোধ, সাহিত্যিক রুচি ও নিজস্ব শিল্প বৈশিষ্ট্যের সঙ্গে আমরা পরিচিত হতে পারি। তাহলে এইখানে তার জীবনবোধ, তিনি জীবনকে কীরকমভাবে দেখেছেন, তিনি তার জীবনটাকে কীরকমভাবে উপভোগ করেছেন, কীভাবে দেখেছেন, সেই জিনিসটা এখানে উঠে আসবে। এরপরে তার সাহিত্যিক রুচি, মানে তার শব্দের ব্যবহার, তার বাক্যের গাঁথনি এবং সাহিত্যিক ভাবধারার যে লিখনি, এই জিনিসটাকে এখান থেকে মিন করা হচ্ছে। এরপরে নিজস্ব শিল্প বৈশিষ্ট্য বলতে এইখানে এই যে তিনি একটা প্রবন্ধ লিখেছেন না, এইটা একটা তার শিল্প। যখন কেউ গান করে, যখন কেউ নাচ করে, তখন তাকে আমরা শিল্প বলি। আমরা এরকমভাবে যখন কেউ তার রচনা করেন, যখন কেউ কোনো কিছু লিখেন, সেইটাও কিন্তু একটা শিল্প। এরপরে এই যে আমি ক্লাস নিচ্ছি, ক্লাসটা কীরকমভাবে নিচ্ছি, এইটাও কিন্তু একটা শিল্প। তো এইখানে লেখক যে লিখলেন, তার এই রচনার মধ্যে, তার এই কাহিনীর মধ্যে তিনি যেরকমভাবে বর্ণনা দিলেন, এটার মধ্যে তার রুচির যে বর্ণনা, তিনি কীরকম মানুষ, সে জিনিসটা এখান থেকে ফুটে উঠেছে। এরপরে সৈয়দ মুজতবা আলী বিচিত্র এক জীবনযাপন করেছেন। কত জনপদ, কত মানুষ আর কত ঘটনার সঙ্গে যে তিনি এক জীবনে পরিচিত হয়েছেন, তার ইয়ত্তা নেই। এখানে দেখো, কত জনপদ মানে যেখানে মানুষ বসবাস করে। ধরো, যদি আমি রাজশাহী অঞ্চলের মানুষ হই, তাহলে রাজশাহীতে একটা জনপদ এইখানটায়। আবার দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর, দীর্ঘ পথে ধরো যে কোনো জনবসতি নেই, এখান থেকে একদম চলে গেল তোমার নাটোর পার হলো, এরপর পাবনা পার হলো, সিরাজগঞ্জ পার হলো, তারপর ধরো এই জায়গাটা পুরোটা ফাঁকা। এরপরে যদি আমি বলি যে টাঙ্গাইলের ওইদিকে গিয়ে মানুষের বসবাস করে, এই যে এখানে একটা জনপদ, ওইখানে আর একটা জনপদ, মানে আগের যুগের যেরকমভাবে মানে গোষ্ঠীভিত্তিক কিংবা জনপদ ভিত্তিক বসবাস ছিল, এইখানটায় এই গোত্রের লোক ওইখানে, এরপরে এই জনপদের মানুষ অন্য জনপদে। তো তিনি জনপদ টু জনপদ, যেখানে মানুষ আছে, তিনি সেখানে গিয়েছেন। তো তিনি এখানে সেটাই বলা হচ্ছে যে তিনি অনেক জনপদে ভ্রমণ করেছেন, অনেক দেশে ভ্রমণ করেছেন, অনেক স্থানে তিনি ভ্রমণ করেছেন। এরপরে কত মানুষ আর কত ঘটনার সঙ্গে, কত মানুষ এবং কত ঘটনা। একটা জিনিস মনে রাখবে ভাইয়া, সেটা হচ্ছে যদি তুমি মানুষ চিনতে যাও যে আমি রায়হান মানুষটা কেমন, তাহলে আমার সঙ্গে তোমাকে সফর করতে হবে, ঘুরতে হবে। তাহলে তুমি আমার সম্পর্কে ভালো একটা আইডিয়া পাবে, ভালো একটা ধারণা পাবে। তো তিনি এই কাজটাই করেছেন যে বিভিন্ন অঞ্চলের মানুষের সঙ্গে তিনি চলাফেরা করেছেন, তিনি উঠা বসা করেছেন। এরপর অসংখ্য ঘটনা থাকে না, মানুষের সঙ্গে মিশলে তো তার সঙ্গে স্মৃতি, তার সঙ্গে ঘটনা থাকবেই। তো ওই জিনিসটা এখানে বলা হচ্ছে। এই যে তিনি কখনো এক জায়গায় স্থির থাকেননি, তিনি ভ্রমণ করেছেন অত্যাধিক। আর এখন আমরা কি করি, আমরা শুধু মনে করি যে এই ঘরের মধ্যে বই পুস্তক পড়লে আর এই মোবাইল ফোন দেখলেই আমাদের মনে হয় জ্ঞান অর্জন হয়ে যাবে। প্রত্যেকটা জায়গা থেকে জ্ঞান নিতে হবে এবং সব জায়গার জ্ঞান নেওয়ার ধরন কিন্তু আলাদা আলাদা। দেখো, তুমি বই পুস্তকে যে জ্ঞান পাবে, তুমি কিন্তু রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে সেই জ্ঞান পাবে না। আবার তুমি রাস্তাঘাটে চলাফেরা করে যে জ্ঞান পাবে, তুমি সেই জ্ঞান তোমার বইয়ের মধ্যে নাও পেতে পারো। এই জন্য ভ্রমণ করতে হবে। আচ্ছা, এরপরে আসো যে আর সেই জনপদ, সেই মানুষ আর সেই সব ঘটনাকেও তিনি দেখেছেন কখনো রসিকের চোখে, মানে রসিকতা করে তিনি এইটাকে বর্ণনা করেছেন। যেমন ধরো, তোমার এই গল্পের মধ্যেই তিনি আব্দুর রহমান এবং তাদের খাওয়া দাওয়ার যে বর্ণনা, তিনি সেগুলোকে কীরকমভাবে দিচ্ছেন, এই যে রসিকতা। এরপরে কখনো ভাবুকের চোখে, ভাবুক মানে তিনি ভাবছেন কীরকমভাবে। ধরো যে তাকে খাবার সার্ভ করা হলো, খাবার দিল এরকম বড় বড়, ধরো যে তোমার এরকম সাইজের বড় আর এরকম মোটা, যদি কাউকে মিষ্টি দেওয়া হয় এবং এইটাকে ধরো আমি তোমাকে দিলাম এবং আমার কাছে এটা কোনো কিছুই মনে হচ্ছে না,
অথচ তোমার কাছে এটা মানে অনেক বেশি মনে হচ্ছে। কিন্তু যদি আমি এইটাতে বেশি অভ্যস্ত হয়ে থাকি এবং এটা আমি যদি পুরোটা একবারে খেতে পারি, তাহলে এটা আমার দিক থেকে ভাবলে এটা কোনো কিছুই না, যেটা তোমার কাছে একটা অন্যরকম মনে হচ্ছে। এই যে আমি তোমাকে এই এত বড় একটা জিনিস দিলাম, দেওয়ার মাঝে তুমি ভাবছো যে রায়হান ভাই মনে হয় জিনিসগুলো এরকমভাবে খায়, তিনি মনে হয় সব কিছু বড় বড়ই খায়। এই যে ভাবনার যে জায়গাটা, ওই জিনিসটাই এখানে বলা হচ্ছে ভাবুকের চোখে, এবং কখনো বা বিদগ্ধ পণ্ডিতের মনন ও নিষ্ঠার চোখে। বিদগ্ধ পণ্ডিত এবং নিষ্ঠা। যেমন ধরো যে তিনি যখন যাচ্ছেন পাহাড়ের মধ্য দিয়ে কিংবা সরু পথের মধ্য দিয়ে, সেইখানে মোটা মোটা পোশাক পরে আছে মানুষজন। এখন এই মোটা মোটা পোশাক কেন পরে আছে তিনি ভাবলেন যে এটা এই কারণে হতে পারে, পরক্ষণে তিনি আবার এটার ব্যাখ্যা পেলেন। তো এইরকমভাবে তিনি যে জিনিসগুলোকে ভেবেছেন সেই রকমভাবে এটাকে উপস্থাপন করেছেন। এরপর তিনি পথে চলছেন, চলতে চলতে দেখছেন আশেপাশের লোকজন ধান লাগাচ্ছে, এবং ধান লাগানোর মধ্য দিয়ে তিনি ধরে ফেলছেন যে এদের তাহলে জীবন পরিক্রমা কেমন, তারা কেমন স্ট্রাগল করে জীবিকা নির্বাহ করে। এই যে পণ্ডিত, তোমার যে এই যে পণ্ডিতের মনন বা চিন্তার যে মনন, এইরকম এই জিনিসটাই এখানে ফুটে উঠবে। আচ্ছা, এরপরে আসো, ফলে অনিবার্যভাবেই তার সব সৃষ্টির মতো ভ্রমণ সাহিত্য হয়ে উঠেছে তুখোড় জীবন চাঞ্চল্যে ভরপুর কথামালা। তাহলে এখানে যেটা বলা হচ্ছে, তার এই যে তার সৃষ্টির মতো ভ্রমণ সাহিত্য, এই যে মানুষ আমরা বই পুস্তক পড়তে ইতস্তবোধ করি কিংবা বিরক্তি ফিল আসে বা বিরক্তি অনুভব হয়, কিন্তু তার এই লেখাগুলো পড়লে এই জিনিসটা আর হয় না। তিনি ওই রকমভাবে তার পাঠককে ধরে রাখতে পারেন। গন্তব্য কাবুল তারই ব্যতিক্রম নয়। মানে হলো যে ভ্রমণ কাহিনী, ভ্রমণ সাহিত্য, এই জিনিসগুলোতে তিনি রচনা করতে একদম সিদ্ধহস্ত। ওই ধারাবাহিকতায় তোমাদের এই গন্তব্য কাবুল, এইটাও একটা রসিকতা করে তিনি লিখেছেন। হাওড়া স্টেশন থেকে কাবুলের উদ্দেশ্যে যে যাত্রাটি তিনি শুরু করেছিলেন, তাতে শেষ পর্যন্ত অসাধারণ রসঘন এক অভিজ্ঞতার সঙ্গে আমাদের পরিচয় ঘটেছে। তাহলে এখান থেকে প্রশ্ন যে লেখক কোন জায়গা থেকে পথ চলা শুরু করলেন? হাওড়া স্টেশন থেকে। লেখকের যাত্রা শুরু হলো কোত্থেকে? হাওড়া স্টেশন থেকে। এরপরে তার উদ্দেশ্য কোথায়? কাবুল। যাত্রার শেষ কোথায়? শেষ হচ্ছে কাবুলে গিয়ে। আচ্ছা, শেষ পর্যন্ত অসাধারণ রসঘন এক অভিজ্ঞতার সঙ্গে আমাদেরকে তিনি পরিচয় করিয়ে দেন। এই পরিচয়ের প্রতিটি পর্বে কত যে কৌতূহল, হাসি ঠাট্টা, রম্য রসিকতা আর প্রজ্ঞা ও মনন পাঠকের জন্য অপেক্ষা করে, তার কোনো তুলনা চলে না। এইখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, বাংলা দ্বিতীয় পত্রের যে বানান আছে না, সেই বানানের ক্ষেত্রে এটা খেয়াল রাখো। কৌতুক, এখানে কৌতুক বানানে কিন্তু রস্যউকার, এই কৌতুক বানানের তয়ে রস্যউকার, আর কৌতূহল এখানে দীর্ঘউকার। কৌতুক মানে কাউকে হাসি মজা করা বা কাউকে কোনো কথাবার্তা দিয়ে কিংবা অঙ্গভঙ্গি করে অন্য কাউকে হাসানো। আর কৌতূহল কোনটা? কৌতূহল হচ্ছে কোনো একটা জিনিস জানার আকাঙ্ক্ষা, যে এইটা তাহলে কি হলো, আচ্ছা ও যে বাড়ি থেকে বের হলো আসলে কি সে সেখানে গিয়ে পৌঁছতে পারলো কিনা, এই যে একটা কৌতূহল, এটা হচ্ছে জানার আকাঙ্ক্ষাটাই হচ্ছে কৌতূহল। এরপরে হাসি ঠাট্টা, এখানে একটা বানান দেখো, ঠাট্টা, ঠয়ে আকার আর টয়ে এই নিচ দিয়ে এরকম, এটা কিন্তু টয়ে রফলা না, এটা হচ্ছে টয়ে যুক্ত ঠাট্টা, এটা টয়ে যুক্ত, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা। এরপর যাত্রার শুরুতেই গাড়িতে উঠতে গেলে একজন ইংরেজ হাঁক দিয়ে বলেছিলেন, ওটা ইউরোপিয়ানদের জন্য। মানে তার শুরুর বাক্যটা ছিল এরকম যে ওটা ইউরোপিয়ানদের জন্য। এখান থেকে তুমি যে জিনিসটা, আচ্ছা আমরা এটা পড়ি তারপরে ভালো বুঝতে পারবো। এই একটি মাত্র উক্তির মধ্যে ব্রিটিশ শাসিত 200 বছরের ইতিহাসের একটি মাত্রা অনুভব করা যায়। তাহলে এইখান থেকে তিনি যে জিনিসটা বের করছেন সেটা হচ্ছে একটা ইংরেজ যে এই অঞ্চলের মানুষ না, ভিনদেশি একজন মানুষ এসেছে এবং আসার পরে ট্রেনে ওঠার সময় সে বলে দিচ্ছে যে ওইটা ইংরেজদের জন্য স্পেশাল,
ওইটা শুধু ইংরেজদের জন্য, মানে ভিনদেশি এসে আমার দেশে মাতাব্বরি করে আর আমার ওপরে সে আঙুল তুলে, জিনিসটা হচ্ছে এইটা। এবং ইংরেজদের শাসন ওই সময়ে অত্যধিক ছিল, যার কারণে লোকজন অতিষ্ঠ হয়ে গেছিল। তাদের নির্মমতা, তাদের বর্বরতা এবং তাদের অত্যাচারের মাত্রা কীরকম হয়েছিল তিনি এখানটায় ওই জিনিসটা উপস্থাপন করেছেন। আবার সেই ফিরিঙ্গির সঙ্গেই যখন শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ যাত্রা হয় আর ভাগ বাটোয়ারা করে খাওয়া হয় নিজেদের সঙ্গে, কারো আনা বিচিত্র খাবার, তখন একে অন্য ইতিহাসের সঙ্গে আমাদের পরিচয় ঘটিয়ে দেয়। একজন ইংরেজ যে আমাদের ভিনদেশী, পরক্ষণে এই লেখকের সঙ্গে তার ভালো সম্পর্ক হয়ে যায় এবং সম্পর্ক হওয়ার পর তারা একে অপরে খাবার দাবার ভাগ করে খায়, ওই জিনিসটাকে এখানে বলা হচ্ছে। আর এই উভয়ের মধ্যে যে সম্পর্ক হয়ে যায় সেইটাকেই একে অন্যের ইতিহাসের সঙ্গে আমাদের যে পরিচয় ঘটে সেই জিনিসটাকে বলা হচ্ছে। রাস্তায় চলতে ফিরতে গেলে যখন আমি একটা ভিনদেশী লোকের সঙ্গে যাত্রা করব, চলাফেরা করব, তখন তার সম্পর্কে, তার দেশের, তার কৃষ্টি, তার কালচার এবং তার চলাফেরা, এই জিনিসগুলো আমি জানতে পারবো। তো তিনি সেই জিনিসটা এখানে বলেছেন। যদি তোমরা দেখো, যখন তোমরা বাসে বা ট্রেনে ভ্রমণ করো, পাশের সিটে যখন অন্য কোনো এলাকার লোকজন বসে, বোঝা যায় না যে লোকটার চরিত্র কেমন, ব্যবহার কেমন, এটা কিন্তু কথাবার্তার মধ্য দিয়ে বোঝা যায়। আর ওই অনুপাতিক তার এলাকার লোকজন কেমন হয়, এই জিনিসটাও কিন্তু অনুমান করা যায়। আচ্ছা, সেই ইতিহাস মানবিকতার, সাম্যের, সৌন্দর্যের। তাহলে সেই ইতিহাসটা কিসের? মানবিকতার, সাম্যের এবং সৌন্দর্যের। এগুলো ভাইয়া মনে রাখতে হবে। হ্যাঁ, এই যে ছোট ছোট যেগুলো বলা হচ্ছে, মানবিকতার, সাম্যের এবং সৌন্দর্যের, এগুলো তোমাদের বহুপদীতে চলে আসবে। এই বিচিত্র মানুষজনের সঙ্গে মিলেমিশে আছে নানা ধরনের প্রকৃতি, ভূগোল, ইতিহাস ও নানা সংস্কৃতি। এই রচনায় সৈয়দ মুজতবা আলী তাঁর বিপুল অভিজ্ঞতার একটি অতি তাৎপর্যপূর্ণ অধ্যায়ের পরিচয় তুলে ধরেছেন। তাহলে এখানে তার যে তোমার অভিজ্ঞতার বর্ণনা, সেই অভিজ্ঞতার বর্ণনা তিনি তার এই প্রবন্ধের মধ্যে উপস্থাপন করেছেন। এই জন্য তোমাদেরকে বেশি বেশি ভ্রমণ করতে হবে এবং এই রকম প্রবন্ধের বা ভ্রমণ স্মৃতি পড়ে ওই এলাকার লোকজনের সম্পর্কে জানা যাবে। যদি তুমি অল্প সময়ের মধ্যে পুরো বিশ্ব সম্পর্কে জানতে চাও, তাহলে তোমাকে এরকম ভ্রমণ স্মৃতি পড়তে হবে। ভ্রমণ স্মৃতি পড়লে এই জিনিসগুলো খুব সহজেই জানা যায়। এখন তুমি যেটা করবে, এটা তোমার বই থেকে পড়বে। আর একটা কথা বলে দেই, যারা 26 সালে পরীক্ষা দিল, রাইট নাও পরীক্ষা চলছে, তাই না, এদের প্রশ্নের ধরন কিন্তু পাল্টে গেছে। বিগত 2-3-4 বছরের প্রশ্ন পড়ে হুবহু কমন আসবে, ওই ধারা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। এই জন্য তোমাকে যেটা করতে হবে, তোমাকে সরাসরি বই পড়তে হবে। সরাসরি বই পড়ার কোনো বিকল্প নেই। আমরা 26 ব্যাচে যারা আমাদের ছিল, তাদেরকে এই একটা জিনিস আমরা বুঝিয়েছি এবং একটা জিনিস আমরা করেছি। আমাদের যারা শিক্ষার্থী ছিল তারা সরাসরি বই পড়েছে। এখন আলহামদুলিল্লাহ তারা ওই বই থেকে, মানে প্রশ্ন তার বইয়ের বাইরে যাবে না, তাই না? তাহলে যদি প্রশ্ন বইয়ের বাইরে না যায়, আমি যদি বই পড়ে থাকি, তাহলে ওই বই থেকে আমাকে ঘুরিয়ে ফিরিয়ে যেখান থেকে প্রশ্ন দেখ আমি উত্তর করে আসতে পারবো। এই জন্য তুমি ভাই যে কাজটা করবে, সরাসরি মূল বই পড়বে। প্রত্যেকটা সাবজেক্টের তুমি মূল বই পড়বে। তোমার কাছে এনাফ টাইম আছে এখনও। তুমি এখন থেকে যদি পড়াশোনা শুরু করো, তাহলে এইটা তোমার দ্বারা অবশ্যই সম্ভব। পুরো বই 2-3 বার করে শেষ করা। আমি বলি যেটা, তুমি সরাসরি মূল বইয়ে ফোকাস দাও, মূল বইটা পড়ো। আচ্ছা, এবার আমরা আসি, এইটা পড়বে কীরকমভাবে। এইখানে তিনি তার যেই বিভিন্ন স্থানের বর্ণনাগুলো দিবে, যেমন ধরো তিনি শুরু করলেন কোথায়, এরপরে ট্রেন থামলো কোথায়, তারপর তিনি ট্রেন চেঞ্জ করে বাসে উঠলেন, বাসের পর তিনি পাহাড়ের মধ্য দিয়ে গেলেন, এরপর তিনি গুহার মধ্য দিয়ে গেলেন এবং তিনি রাস্তার মধ্য দিয়ে গেলেন। এই যে জায়গার নামগুলো, এবং তিনি যে এই হাওড়া থেকে কাবুল পর্যন্ত তার যেই লম্বা জার্নি, এই লম্বা জার্নির মধ্যে তিনি কোথায় কোথায় কোন পরিবর্তন করলেন, এই জিনিসগুলো ভালো মতো খেয়াল করতে হবে। এরপরে প্রথম লাইন এবং শেষ লাইন মুখস্থ করতে হবে। এটা তোমার অন্য সময়ে কাজে লাগবে। সব কিছু মিলিয়ে সৃজনশীল এবং MCQ আকারে পড়তে হবে, যেটা আমি তোমাদেরকে একটু আগেই বললাম।
তুমি আগে বইটা খুলে এই প্রবন্ধটা পড়ে শেষ করবে, দাগ দিয়ে দিয়ে পড়বে, যেখান থেকে এই প্রশ্ন আসতে পারে এরকমভাবে দাগ দিবে, বইয়ের নিচে আন্ডারলাইন করবে, আন্ডারলাইন করে করে পড়বে। এরপর দ্বিতীয়বার যখন পড়বে তখন ওই আন্ডারলাইন করা জায়গাগুলো মুখস্থ করবে। তাহলে এই একটা পড়া তোমার 2বার 3বার পড়া হবে, এতে করে তোমাদের জন্য এটা সুবিধা হবে। আর যারা এখন এই ব্যাচে আছো তোমরা অবশ্যই বলবো, তোমরা অবশ্যই আমাদের সেপ্টেম্বর থেকে যে ব্যাচ শুরু হচ্ছে সেখানে অবশ্যই এনরোল করবে। এবং এইখানে তুমি যে এখন থেকে যে পড়াটা শুরু করেছো, এক জায়গায় পড়ছো না, এই পড়ার যে ধারাটা এবং এই প্যাটার্নে তুমি যদি এগিয়ে যাও তাহলে তোমার জন্য ধরাটা অতি সহজ হবে। এখন তুমি এইখানে একবার দেখলে, ওইখানে আরেকবার দেখলে, আবার অমুক জায়গায় আরেকবার দেখলে, এই দেখাদেখি করতে না তোমার পড়াশোনাটাই হবে না। পড়া ভাই ঘুরে ওই একই পড়া, সব জায়গাতেই একই, এবং পড়তে হবে তোমাকেই। শুধু তোমাকে গাইড দেখানোর রাস্তাটা কারো কারো এক এক রকম হতে পারে, কিন্তু পড়া কিন্তু ওইটাই। এজন্য বলবো, যেহেতু তোমরা আমাদের সঙ্গে পরিচিত হয়ে গেছো ভাই, তাই তুমি এখানে এনরোল করো এবং তুমি এখানে পড়েই তোমার এই ধারাটাকে তুমি অব্যাহত রাখো। তাহলে তোমাদের প্রবন্ধটা এভাবে পড়ে ফেলো। চলো আমি তোমাদেরকে একবার একটা লাইন পড়ে দেখাই। এইখানে দেখো শুরুতে এই লাইনটা একদম মুখস্থ করে ফেলবে, শুরুতে এটা মুখস্থ করবে, ঠিক আছে? এরপরে, চাঁদনি থেকে 9 শিকে দিয়ে একটা শার্ট কিনেছিলাম। তিনি কোথা থেকে শার্ট কিনলেন? চাঁদনি থেকে। কি কিনলেন? শার্ট কিনলেন। কত টাকা দিয়ে? 9 শিকে। টাকা না, কিন্তু তোমার হলো 1 টাকারও কম, কিন্তু এটা 9 শিকা। তারপরে তোমার হলো যে আরও কি যেন আগে ছিল, তো এরকম জিনিসগুলো, এটা কিন্তু একটা কারেন্সি, হ্যাঁ, 1 টাকার নিচে এগুলা। তো তিনি কি কিনলেন? শার্ট কিনলেন একটা। এরপর, তখনকার দিনে বিচক্ষণ বাঙালির জন্য ইউরোপিয়ান থার্ড নামক একটা অত্যন্ত প্রয়োজনীয় প্রতিষ্ঠান ভারতের সর্বত্র আনাগোনা করত। তাহলে বাঙালিদের জন্য বিচক্ষণ বাঙালি, কেমন বাঙালি? বিচক্ষণ বাঙালিদের জন্য ইউরোপিয়ান থার্ড নামক, কি নামক? ইউরোপিয়ান থার্ড নামক অত্যন্ত প্রয়োজনীয় প্রতিষ্ঠান কোথায় আনাগোনা করত? ভারতের সর্বত্র। আচ্ছা, এভাবে দাগ দিতে পড়বা। হাওড়া স্টেশনে সেই থার্ডে উঠতে যেতেই এক ফিরিঙ্গি হেঁকে বলল। তাহলে কোন স্থানে? হাওড়া স্টেশনে। এরপরে কি বললো তোমাকে? হাওড়া স্টেশন নাকি হাওড়া বাস স্টেশন? এটা হচ্ছে ট্রেন স্টেশন। সেই থার্ডে মানে বাহন, এটা একটা, উঠতে গিয়ে এক ফিরিঙ্গি ডেকে বলল। ফিরিঙ্গি ইংরেজকে বলা হচ্ছে ফিরিঙ্গি। আচ্ছা, এটা ইউরোপিয়ানদের জন্য। আমি গাঁক করে বলে ফেললাম, ইউরোপিয়ান তো কেউ নেই, চলো তোমাতেই আমাতেই ফাঁকা গাড়িটা কাজে লাগাই। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তাকে একজন ফিরিঙ্গি ডেকে, ফিরিঙ্গি বলতে এখানে অতি সাধারণ একজন মানুষকে বোঝানো হচ্ছে। তো ওই সাধারণ, আচ্ছা এখানটায় একটা আমি তোমাদেরকে কনসেপ্ট পরিষ্কার করে দেই। এর আগে যেটা বলছিলাম, এখানে কিন্তু ফিরিঙ্গি বলতে তোমার ওই কীভাবে বোঝায়, এটা ওই রকম উঁচু শ্রেণীর কেউ না, একদম সাধারণ একজন মানুষ, এরকম কিছু বোঝাবে। তো ওই যে ইংরেজদের ওই সময়ে তাদের যেই শাসন ছিল, শাসনের কারণে লোকজন তটস্থ থাকতো, ওই জায়গা থেকেই এই দেশেরই মানুষ বলছে যে এটা ইউরোপিয়ানদের। এবার লেখক বললেন, যেহেতু ইউরোপিয়ানরা কেউ নাই, তাহলে আমি আর তুমি দুজন মিলে এখানে উঠে পড়ি, চলো। এবার তারা দুজন উঠে পড়লো। চলো তোমাতে আমাতে ফাঁকা গাড়িটা কাজে লাগাই। এক তুলনাত্মক ভাষাতত্ত্বের বইয়ে পড়েছিলাম, বাংলা শব্দের অন্তদেশে অনুস্বার যোগ করিলে সংস্কৃত হয়, ইংরেজি শব্দের প্রাক দেশে জোর দিয়া কথা বলিলে সাহেবি ইংরেজি হয়। মানে তোমার এই এখানে আগেকার, যেহেতু তিনি একজন সাহিত্যিক মানুষ, তিনি বাংলা নিয়ে কাজ করছেন, বাংলা নিয়ে করছেন, তাই তিনি এখানে বাংলার একটা জিনিস নিয়ে আসলেন। যেমন ধরো যে বাংলা শব্দের অন্তদেশে, কোন দেশে? অন্ত মানে শেষ দেশে অনুস্বার যদি যুক্ত করা হয় তাহলে সাধারণত সেটা সংস্কৃত শব্দ হয়ে যায়। এখন তিনি বলছেন যে ইংরেজি শব্দের প্রাক দেশে শুরুতে জোর দিয়ে বললে সেটা একটা সাহেবি ভাব আসে। তাহলে সাহেবি ভাব আসে কি করলে? ইংরেজি শব্দের শুরুতে একটা জোর দিয়ে বললে। অর্থাৎ পয়লা সিলেবলে অ্যাকসেন্ট দেওয়া, খারাপ রান্নায় লঙ্কা ঠেসে দেওয়ার মতো সব পাপ ঢাকা পড়ে যায়। আচ্ছা, এখানে তিনি বলছেন যে
পহেলা সিলেবলে, মানে তোমার ইংরেজির যে ওয়ার্ড সেইটার প্রথম যে শব্দ সেইখানে একটা অ্যাকসেন্ট দিয়ে দেওয়া। যেমন বলা হয় খেই, আমরা বলি না কে, কে দিয়ে খেই, কে কে খেই, এরকমভাবে যেটা বলে সেটা। তো তিনি এইটাকে তুলনা করলেন কিসের সঙ্গে? তিনি তুলনা করলেন যে যখন রান্না খারাপ হয়, যখন রান্নাটা খারাপ হয় সেইখানে একটা লঙ্কা মানে মরিচ দিয়ে দেয়, মরিচ দিয়ে সব পাপ ঢাকে, মানে রান্নাটাতে মরিচ বেশি হয়ে গেছে এই জিনিসটা বলে তার যে রান্না আসলেই খারাপ হয়েছে এইটাকে ঢেকে দেওয়ার চেষ্টা। তো ওই জিনিসটাই তিনি এখানে বলছেন। সোজা বাংলায় এরই নাম গাঁক গাঁক করে ইংরেজি বলা, এরই নাম গাঁক গাঁক করে ইংরেজি বলা, মানে হচ্ছে তোমার যে খুব ভালো অ্যাকসেন্টে ইংরেজি বলতে পারছে, তিনি ওই জিনিসটাকেই বাংলার সিস্টেমেটিক ওয়েতে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করছেন। ওই জন্য তিনি এখানে বললেন গাঁক গাঁক করে ইংরেজি বলা, মানে খুব দ্রুত, আরে সে খুব ইংরেজি পারে ভাবখানা এরকম। আচ্ছা, এরপর ফিরিঙ্গি তালতলাই নেটিভ। আচ্ছা, তালতলার নেটিভ মানে এই ফিরিঙ্গি হলো কোথাকার? তালতলার বাসিন্দা। নেটিভ মানে হলো বাসিন্দা, ফিরিঙ্গি তালতলার বাসিন্দা। কাজেই আমার ইংরেজি শুনে ভারী খুশি হয়ে জিনিসপত্র গোছাতে সাহায্য করলো। তো এইরকমভাবে তুমি দাগ দিয়ে পড়বে, হ্যাঁ, দাগ দিয়ে পড়লে তোমার জন্য এটা ভালো হবে। এবার আমরা একটা কুইজ টেস্ট নেই। আচ্ছা, কুইজের উত্তর এখানে দেওয়া আছে, এটা জাস্ট এখানে পিডিএফ করা, যার কারণে এটা এখান থেকে শো করছে এভাবেই। সৈয়দ মুজতবা আলী রচিত গন্তব্য কাবুল, এটা কি ধরনের রচনা? এটা কোন টাইপের রচনা? উপন্যাস, নাটক, কবিতা, ভ্রমণ কাহিনী? এটা হচ্ছে ভ্রমণ কাহিনী, এটা ভ্রমণ কাহিনী। এরপরে আমরা আসি, চাঁদনি কিসের নাম? চাঁদনি একটা স্থানের নাম, চাঁদনি স্থানের নাম। দেখবে এই যে দেখো, চাঁদনি থেকে 9 শিকে দিয়ে একটা শার্ট কিনেছিলাম, চাঁদনি একটা স্থানের নাম। তাহলে তোমরা ওই রকম ভাবে এটা পড়ে শেষ করবে, আশা করি তোমরা এখান থেকে ভালো মতো বুঝতে পারবে। আর আমাদের পেইড ব্যাচে আমরা এগুলো বিস্তারিত শেষ করবো ইনশাল্লাহ। এবার আসি আমরা মাসি পিসি মানিক বন্দ্যোপাধ্যায়ের দুইজন নারী মিলে একজন নারীকে রক্ষা করার এবং দায়িত্ববোধের জায়গা থেকে যেই রকমভাবে বলিষ্ঠ এবং দৃঢ়ভাবে দাঁড়ানো যায় তার একটা উত্তম উদাহরণ হচ্ছে মাসি এবং পিসি। জীবন যুদ্ধে যা কিছু নেমে আসুক না কেন, আমি আমার জীবনকে সামনের দিকে এগিয়ে নেব। আমার জীবনে যাই হোক না কেন, আমার ওপরে যেই দায়িত্ব এসেছে, আমার ওপরে যে পরিবারের দায়িত্বটুকু এসেছে, যে ব্যক্তির দায়িত্ব এসেছে, আমি ওই ব্যক্তিকে আমার জীবন দিয়ে হলেও রক্ষা করব। এইরকম একটা সংগ্রামী নারী চরিত্রের দিক নির্দেশনা এবং তাদের যে দৃঢ়তা, সেই জিনিসটা এখানে ফুটে উঠবে। চলো শুরু করি। তাহলে আমাদের কথা অনুযায়ী পড়তে হবে আগে কি লেখক পরিচিতি, কে লিখেছেন? মানিক বন্দ্যোপাধ্যায়। তাহলে মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তোমাকে ভাই জানতে হবে, যেগুলো বললাম প্রথমেই সেটা জেনে নেবে। এরপরে আসো পাঠ পরিচিতি, যাই এখানে। মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কলকাতার পূর্বাশা পত্রিকায়। কি পত্রিকা ভাই? পূর্বাশা পত্রিকায়। কত বঙ্গাব্দে? 1352। 1352 কোন সংখ্যায়? চৈত্র সংখ্যায়। চৈত্র সংখ্যা হলে এটা হয় 1946 সালের মার্চ এপ্রিল সংখ্যা। 1946 সালের মার্চ এপ্রিল সংখ্যা। পরে এটি সংকলিত হয় পরিস্থিতি নামক গল্পগ্রন্থে। যেই পরিস্থিতি নামক গল্পগ্রন্থ প্রকাশিত হয় 1946 সালের অক্টোবর মাসে। তাহলে এই মাসি পিসি যে গল্পটা আছে, মাসি পিসি গল্পটা প্রথম প্রকাশিত হয় পূর্বাশা পত্রিকায়, আর পরে এটা পরিস্থিতিতে এটার স্থান পায়। এরপরে আসো, বর্তমান পাঠ গ্রহণ করা হয়েছে ঐতিহ্য প্রকাশিত মানিক বন্দ্যোপাধ্যায় বা মানিক রচনাবলীর পঞ্চম খণ্ড থেকে। পঞ্চম খণ্ড থেকে এখানে কিন্তু 3টা নাম আসবে, এ একটা আর এ একটা। এই 3টা একটা প্রবন্ধ 3 জায়গাতে স্থান পেয়েছে এবং এটা নেওয়া হয়েছে। যখন প্রশ্ন আসবে বর্তমানে এটা গ্রহণ করা হয়েছে কোত্থেকে? ঐতিহ্য থেকে। এরপর এটা দ্বিতীয় পর্যায়ে কোথায় যায়? পরিস্থিতি নামক যেই গল্পগ্রন্থ আছে সেইখানে স্থান পায়। আর সবার আগে প্রকাশিত হয়েছিল পূর্বাশা পত্রিকায়। এ হচ্ছে এই প্রবন্ধ সম্পর্কে তোমার 3টা মৌলিক কথা। আচ্ছা, এখানে ঐতিহ্যের কিন্তু পঞ্চম খণ্ডে এটা নেওয়া হয়েছে, ওটা খেয়াল রাখতে হবে। এবার আসো,
স্বামীর নির্মম নির্যাতনের শিকার পিতৃমাতৃহীন এক তরুণীর করুণ জীবন কাহিনী নিয়ে রচিত হয়েছে মাসি পিসি গল্পটি। তাহলে যদি তুমি খুব একদম স্মার্ট হও, লিজেন্ড হও, তাহলে এই একটা লাইনেই তুমি ধরে ফেলবে যে তোমার এই প্রবন্ধে তোমাকে কি বলা হবে। লাইনটা আবার পড়ছি, ভালো করে অনুধাবন করো। এইখানে বলা হচ্ছে স্বামীর নির্মম নির্যাতনের শিকার পিতৃমাতৃহীন এক তরুণীর করুণ জীবন কাহিনী নিয়ে রচিত হয়েছে মাসি পিসি গল্পটি। তার মানে একজন নারী যার বিয়ে হয়েছে কিন্তু তার পিতা মাতা দুইজনই মারা গেছে, এবার স্বামীর হাতে সে হচ্ছে নির্যাতিত, ওই ব্যক্তিকে, ওই কেন্দ্রীয় চরিত্রকে নিয়েই গড়ে উঠেছে মাসি পিসি। এইটা এখন একজন নারীর জীবনে যেই নির্যাতন, এটা কোন কোন কারণে হয়, যদি আমরা এইটা যেই সময়ে লেখা হয়েছিল তোমার 1352 যদি আমরা ধরি, ওই সময়ের আলোকে ওই আলোকে তোমার ওই সময়ে কি হতো নারী সমাজে, তোমার এই যৌতুক নিয়ে ধরা পাকড়া হতো, যৌতুক নিয়ে নির্যাতন করা হতো, এই তো, তাই না? তো এই জিনিসটাই কিন্তু এখানে ফুটে উঠবে। তাহলে তুমি এখান থেকে এই জিনিসটা বের করতে পারবে। এবার আসো, আল্লাদি নামক ওই তরুণীর মাসি ও পিসি দুইজনই বিধবা ও নিঃস্ব। তাহলে এইখানে যে তরুণীর কথা বলা হলো, এক তরুণীর করুণ জীবন বলা হলো, ওই তরুণীর নাম কি? আল্লাদি। তরুণের নাম হচ্ছে আল্লাদি। এরপরে আসো, ওই তরুণের মাসি এবং পিসি কেমন ছিল? মাসি পিসি দুজনই ছিল বিধবা। শুধু তারা বিধবা তা না, তারা নিঃস্ব বিধবা, মানে তাদের ওইরকম কোনো ক্যাশ ক্যাপিটাল এরকম কোনো কিচ্ছু ছিল না। এবার দেখো এই জিনিসটা কত কঠিন হচ্ছে। একে তো পিতৃমাতৃহীন আল্লাদি, তার স্বামী তাকে করে নির্যাতন, তার পিতামাতা কেউ নেই, শুধু দুইজন ব্যক্তি আছে, একটা হচ্ছে তার মাসি আর একটা হচ্ছে তার পিসি। এই মাসি এবং পিসি এই দুইজন মিলে তাকে প্রোটেস্ট করছে, তাকে শেল্টার দিচ্ছে, তাকে আশ্রয় দিচ্ছে, তাকে খাওয়াচ্ছে এবং তার সেবা করছে। এই দুইজন আবার কেমন? তারা বিধবা এবং নিঃস্ব। তাহলে পরিস্থিতি কীরকম জটিল একবার অনুমান করে দেখো। এখন এই জটিল পরিবেশটাই সংগ্রামে টিকে থাকা এবং বিভিন্ন রকম চাপকে মোকাবেলা করে এদের যেই জীবন ধারণ, এই জিনিসটাই হচ্ছে তোমার মাসি পিসি প্রবন্ধ। তাহলে যদি তুমি এইটুকুর কনসেপ্ট নিয়ে এখন মাসি পিসি প্রবন্ধটা পড়তে যাও, তাহলে কি তোমার সেই পড়া সহজ হবে না? অবশ্যই কিন্তু সহজ হবে। এবার আসো, এখানে বলি মাসি আর পিসি কোনটা কি, মাসি পিসি কোনটা কে, তাই না? একটা হচ্ছে মাসি আর একটা হচ্ছে পিসি। এখন এই যে এখানে দেখো, একটা হচ্ছে মাসি আর একটা হচ্ছে পিসি, এখানে ম, আর যদি আমরা মাসি মানে হলো মায়ের বোন আর পিসি মানে হলো বাবার বোন, যাকে আমরা আন্টি বলি, অনেক ক্ষেত্রে খালা বলি, তাই না? আমরা যখন আমাদের মায়ের বোন হয় তখন তাকে আমরা বলি খালা, আর যখন তোমার পিতার বোন হয় তখন তাকে বলি আমরা ফুপু বা আন্টি, তাই তো? তো এইটা হচ্ছে তোমার পার্থক্য। মাসিতে ম আছে, মায়ে ম আছে, তার মানে মাসি হলো মায়ের বোন আর যা বাকি থাকছে তা হচ্ছে বাবার বোন। বুঝতে পেরেছো? হ্যাঁ, পরিষ্কার। এবার আসো, তারা তাদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি বিরূপ বিশ্ব থেকে, কেমন বিশ্ব? বিরূপ বিশ্ব থেকে আল্লাদিকে রক্ষার জন্য যে বুদ্ধিদীপ্ত ও সাহসী সংগ্রাম পরিচালনা করে সেটাই গল্পটিকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। তাহলে আমি যেটা বলছিলাম সেটাই কিন্তু এইটার এই লাইনটা। আশা করি তোমরা এখান থেকে বুঝতে পেরেছো। এবার আসো, অত্যাচারী স্বামী এবং লালসা উন্মত্ত জোরদার দারোগা ও গুন্ডা বদমাশদের আক্রমণ থেকে আল্লাদিকে নিরাপদ রাখার ক্ষেত্রে অসহায় দুই বিধবার দায়িত্বশীল ও মানবিক জীবন যুদ্ধই খুবই প্রশংসনীয়। এখান থেকে কিন্তু আর একটা জিনিস পরিষ্কার, যে তারা যে তিনজনই নারী এবং তিনজন যে পরিশ্রম করছে শুধু তাই না, শুধু তারা যে নিজেকে খাওয়া পরা শেষ করে বাঁচিয়ে রাখছে তা না,
তারা কিন্তু বাহিরের চাপ মোকাবেলা করছে। কীরকম চাপ? ওই আল্লাদির স্বামীর যে অত্যাচার, তাদের একটা চাপ আছে। এরপর লালসা উন্মত্ত যোদ্ধার, তারপরে আছে দারোগা, এরপরে গুন্ডা বদমাস, এই সবার সঙ্গে ফাইট করে, সবার সঙ্গে যুদ্ধ করে তাদেরকে টিকে থাকতে হচ্ছে এবং আল্লাহকে ধরে রাখতে হচ্ছে। এবং তারা যে এই কাজটা করেছে, এটা একটা প্রশংসনীয় কাজ। দুর্ভিক্ষের মর্মস্পর্শী স্মৃতি, জীবিকা নির্বাহের কঠিন সংগ্রাম, নারী হয়ে নৌকা চালনা ও সবজির ব্যবসা পরিচালনা প্রভৃতি এই গল্পের বৈচিত্র্যময় দিক। তাহলে এই গল্পের বৈচিত্র্যময় দিক কোনটি? দুর্ভিক্ষের মর্মস্পর্শী স্মৃতি। এই যে তোমার এখানে যে মাসি এবং পিসি আছে না, এদের পূর্বে অর্থাৎ আল্লাদির পিতা, তোমার এরপরে আল্লাদির মা, ওই টাইপের বা ওই আগের মানুষজন ওই সময়ে দুর্ভিক্ষের কারণে না খেতে পেরে মারা গেছে। এমনকি তাদের যে পিসি বা তাদের যে মাসি, এদেরকে আল্লাদির বাপ আশ্রয় দিয়েছিল সেই দুর্ভিক্ষের সময়, যেন তারা এখানে এসে থাকতে পারে, এখানে এসে তাদের খাওয়া দাওয়াটা করতে পারে, একটা শেল্টার দেওয়া, এই কাজটা তারা ওই সময়ে করেছিল। ওই জিনিসটা এখানে বলছে। জীবিকা নির্বাহের কঠিন সংগ্রাম, জীবিকা উপার্জনের যেই কঠিন সংগ্রাম, সেই যে জিনিসটা এখানে বলছে। এরপর নারী হয়ে নৌকা চালনা, একজন নারী নৌকার মাঝি হবে এবং সেরকমভাবে সে ওই নৌকাতে করে সবজি নিয়ে গিয়ে শহরে বিক্রি করবে, এটা একটা কঠিন কাজ। ওই জিনিসটা এখানে উপস্থাপন করা হচ্ছে। তাহলে সব কিছু মিলিয়ে তুমি এইটা এখন শিওর যে একজন বা নারীর জীবনে যেরকম বাধাগুলো আসে, যেরকম বিপত্তিগুলো আসে, সেগুলোকে পার করে দিয়ে দুইজন বিধবা নারী, মাসি এবং পিসি, তাদের ভাই কিংবা বোনের মেয়ে আল্লাদিকে রক্ষা করছে এবং তাকে বিভিন্ন রকম চাপ থেকে মুক্ত রাখছে। এই যে জিনিসটা, এইটাকেই মাসি পিসি গল্প আকারে মানিক বন্দ্যোপাধ্যায় উপস্থাপন করেছেন। এবার তুমি এই কনসেপ্ট নিয়ে পড়তে বসো। আশা করি তুমি এখান থেকে ভালো একটা রেজাল্ট বের করতে পারবে ইনশাআল্লাহ। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা এটা পড়বো কীরকমভাবে। এইখানে পড়ার সময় খেয়াল রাখতে হবে চরিত্রগুলো আলাদা করতে হবে। এখানে তোমার চরিত্র আছে বেশ অনেক কয়টা। এখানে তোমার যেই নায়িকা, যে মূল নায়িকা, তার একটা চরিত্র আছে। এরপরে এই নায়িকার স্বামী আছে, সে স্বামীর নাম আছে। এরপরে তোমার তার এই স্বামীর আবার বন্ধু আছে, এই স্বামীর বন্ধু আছে। আবার এইখানে তোমার চৌকিদার আছে, চৌকিদার, কানাই চৌকিদার আছে এখানে। এরপর তোমার সর্দার আছে, জোয়ারদার আছে, জোয়ারদার। এরপর তোমার আরও অনেকেই এই চরিত্রের মধ্যে আছে। এবার তোমাকে এই চরিত্রগুলো সম্পর্কে জানতে হবে যে কোন চরিত্রের কি কাজ, কোন চরিত্র কেমন, এই জিনিসটা এখান থেকে বের করতে হবে। সে সাথে কোন চরিত্রের বৈশিষ্ট্য কেমন, কে ভালো, তারপর তোমার কে মন্দ, এই জিনিসগুলো এখান থেকে আলাদা করতে হবে। তাহলে কোন চরিত্রের লোক কেমন সেটা তোমাকে জানতে হবে। এবার আসো গ্রামীণ মেয়েদের যৌতুক সংগ্রামী জীবন। গ্রামীণ মেয়েদের যৌতুকের কারণে তাদেরকে যে সংগ্রাম করতে হয় এবং ওই সময়ে যৌতুক পরিপূর্ণরূপে আদায় করতে না পারলে, পরিপূর্ণরূপে পরিশোধ করতে না পারলে একজন নারীকে যে কীরকমভাবে কষ্টের সম্মুখীন হতে হতো, কীরকমভাবে অত্যাচারের সম্মুখীন হতে হতো, এই জিনিসটা এখানে উপস্থাপন করা হয়েছে। সেইটা তোমাকে এখান থেকে বুঝতে হবে। আর এই অনুধাবন দিয়েই কিন্তু তুমি তোমার অনুধাবন দিয়েই তুমি তোমার সৃজনশীল এটাকে তুমি পরিপূর্ণ করতে পারবে। এটা হচ্ছে এখানকার মূল কথা। এরপর সৃজনশীল এবং এমসিকিউর মতো করে পড়তে হবে। এটা হচ্ছে সর্বশেষ কথা, যেটা আমি তোমাদেরকে প্রথম দিন থেকে বলে আসছি। প্রত্যেকটা লাইন পড়বে ভাই, একটা লাইনও বাদ দেবে না, যেন সেখান থেকে প্রশ্ন আসলে তুমি সেটা উত্তর করতে পারো। চাই তোমার প্রিভিয়াস পরীক্ষার প্রশ্ন থেকে কমন আসুক আর না আসুক, তুমি এইটা এখান থেকে বের করবে। আচ্ছা, এইখানে আমরা একটা মূল পাঠ দেখব, যে মূল পাঠে কিরকমভাবে পড়তে হবে আমি তোমাদেরকে এটা একবার দেখিয়ে দেই। লাইন শুরু হচ্ছে এইখানে, শেষ বেলায় খালে এখন পুরো ভাটা। তাহলে খালে এখন কি? পুরো ভাটা। জল নেমে গিয়ে কাদা আর ভাঙা ইটপাটকেল ও
ওজনে ভারী আবর্জনা বেরিয়ে পড়েছে। যখন তোমার বন্যার পানি ওঠে, বন্যার পানি ওঠার পর যখন সে পানি নেমে যায়, ওই সময়টা কীরকম হয় সেটা এখানে শুরু করছে ওরকমভাবে। কনক্রিটের পুলের কাছে খালের ধারে লাগানো সলতি থেকে খড় তোলা হচ্ছে পাড়ে। তাহলে কোথায় এটা? কনক্রিটের পুল। কনক্রিটের পুল মানে তোমার ওই যে সাঁকো বা তোমার যে ব্রিজ, এটা বলা হচ্ছে। খালের ধারে, কোথায়? খালের ধারে লাগানো সলতি। খালের ধারে লাগানো সলতি, এই সলতি অর্থ হচ্ছে নৌকা। সলতি মানে হলো নৌকা। নৌকা থেকে খড় তোলা হচ্ছে। কি তোলা হচ্ছে? খড় তোলা হচ্ছে। কোথায় তোলা হচ্ছে? পাড়ে, নদীর পাড়ে তোলা হচ্ছে। পাশাপাশি জোড়া লাগানো দুটো বড় সলতি বোঝাই আঁটি আঁটি খড় 3 জনের মাথায় চড়ে গিয়ে জমা হচ্ছে ওপরের মস্ত গাদায়। এবার দেখো, সেই দুইটা, কয়টা সলতি এখানে? সলতি হলো 2টা। তারপর কীরকমভাবে আছে? পাশাপাশি আছে। পাশাপাশির পরে সেটাও কি অবস্থায় আছে? বোঝাই করা আছে। বোঝাগুলো কীভাবে আছে? আঁটি বাঁধা আছে। কি আছে আঁটি বাঁধা? খড়। কয়জন লোক মাথায় নিচ্ছে? 3 জন লোক মাথায় নিচ্ছে। এরপর সেগুলো জমা হচ্ছে কোথায়? ওপরের মস্ত গাদায়। তাহলে এই একটা বা 2টা লাইন থেকে কতগুলো এমসিকিউ বের হতে পারে তুমি কল্পনা করতে পারো? এখন তুমি কয়টা পড়বে? এখন তুমি কয়টা পড়বে? তোমার গাইড বইয়ে কি এরকমভাবে সব লাইন লাইন তোলা আছে? নেই তো ভাই। তোমাকে এই জন্য বই পড়তে হবে। তুমি সরাসরি বই পড়ো, এইটাই তোমার জীবনের সঠিক সিদ্ধান্ত। এবং প্রশ্ন যেদিকে যাক যাক, কোনো সমস্যা নেই তোমার। তুমি বই পড়েছো, তার মানে তুমি এইটা পারবে ইনশাআল্লাহ। এজন্য বই পড়ো। ওঠানামার পথে ওরা খড় ফেলে নিয়েছে কাদায়। এই যে যখন মাথায় করে খড় নিয়ে যাচ্ছে না, নৌকা থেকে নামছে আবার ওপরে গিয়ে রাখছে। তার মানে কি? এই রাস্তা একটা আছে, এখন পানি নামার পরে রাস্তা অবশ্যই ভালো হবে না, কাদা হবে। জায়গায় জায়গায় যেখানে যেখানে কাদা আছে তারা সেখানে কি ফেলেছে? তারা সেখানে খড় ফেলেছে। ওরা সেখানে খড় ফেলে নিয়েছে। কোথায়? যেখানে কাদা আছে সেখানে সেখানে। এবার প্রশ্ন হচ্ছে, কি ফেলা হলো? খড় ফেলা হলো। কোথায় ফেলা হলো? কাদায় ফেলা হলো। এবার আসো, কোথায় কোথায়? কাদায়। সে সঙ্গে কিন্তু এটা ওঠা নামার পথে। এবার আসো, সলতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে 2 জন। তাহলে এইখানে 3 জন লোক কিন্তু নামাচ্ছিল। এবার 3 জনের মধ্যে 2 জন ব্যক্তি কি কাজ করছে তা বলছে। বলছে যে মাথায় 2 জন তুলে দিচ্ছে। কয়জন লোক মাথায় তুলে দিচ্ছে? 2 জন মিলে মাথায় তুলে দিচ্ছে। একজনের বয়স হয়েছে, এবার এই 2 জনের আবার বর্ণনা দিচ্ছে। 2 জনের মধ্যে একজনের বয়স হয়েছে আধ পাকা চুল। যে লোকটার বয়স হয়েছে সেই লোকটা, তার চুলগুলো কি আধ পাকা, এখনো পুরোপুরি পাকেনি। তারপরে তোমার শরীরটা খুব রোগা, শরীর খুব ক্ষীণ। আর আরেকজন যে আছে সে হচ্ছে মাঝ বয়সী, একটু বেঁটে, এবং সে জোয়ান মানে যুবক, তার গায়ে শক্তি আছে, এমনটা বলছে। মাথায় ঠাসা কদম ছাঁটা রুক্ষ চুল। এবার এই যে আরেকজন যে ব্যক্তি, তার বর্ণনা এসে বলছে তার মাথা ছাঁটা, এবং এখানে তার মাথার চুলের যে ছাঁট সেটা কি? কদম ছাঁট। আমরা ওই যে মাথায় যে তোমার বিভিন্ন রকম কাটিং দেয় না, কারো চুলটা এখানে আছে তো এই দিকে নেই, আবার সামনে আছে তো পিছনে নেই, পিছনে আছে সামনে নেই, এমনটা হয় না? তো ওইখানে ওই ধাঁচের স্টাইল অনুযায়ী এটাকে বলা হচ্ছে কদম ছাঁটা। এবার পুলের তলা, এখানে কিন্তু খেয়াল রাখবে যে 2 জনের যে চরিত্র দেওয়া হলো, এই 2 জনের যে বৈশিষ্ট্য সেটা খেয়াল রাখবে। পুলের তলা দিয়ে ভাটার টান ঠেলে এগিয়ে এলো সরু লম্বা আরেকটা সলতি। তাহলে কোন দিক দিয়ে আসলো? পুলের তলা দিয়ে, ব্রিজের তলা দিয়ে আসলো। ভাটার টানে ঠেলে গিয়ে সরু লম্বা, কেমন সলতি এটা? সরু এবং লম্বা। আচ্ছা, 2 হাত চওড়া কিনা হয়, মানে এটা যে 2 হাত চওড়া, এদিকে 2 হাত হবে, তাতেও সন্দেহ আছে এই জিনিসটা। দুমাথায় দাঁড়িয়ে 2 জন পৌড়া বিধবা লঘি ঠেলছে। পৌড়া মানে হলো বৃদ্ধা, পৌড়া মানে হচ্ছে বৃদ্ধা বিধবা। কোথায় দাঁড়িয়ে আছে? 2 মাথায়।
নৌকার দুই মাথায় দুইজন বৃদ্ধা দাঁড়িয়ে আছে, লঘি দিয়ে ঠেলছে। লঘি মানে হলো লাঠি, লাঠি দিয়ে তারা নৌকাকে ঠেলছে। এবার ময়লা মোটা থানের আঁচল দুজনেরই কোমরে বাঁধা। ময়লা মোটা থানের আঁচল মানে তারা যে কাপড় পরতো সে কাপড়টা হচ্ছে থানের কাপড়। আর এই থানের কাপড়ের বৈশিষ্ট্য হচ্ছে এটা খুব মোটা হয়, এটা খুব পুরু হয়, এইটা খুব সহজে নষ্ট হয় না। তো তারা এইটা পরে আছে আর আঁচলটা তারা কোমরে বেঁধে আছে, আঁচলটা কোমরে বেঁধে আছে, যাকে আমরা বলি ফাঁসার বাঁধা বলি না আমরা। এই আঁচলটাকে টান দিয়ে এনে তার কোমরে যে গুজে রাখে তাকে আমরা বলি তোমার হলো এই কি যেন বললাম একটু আগেই, যাই হোক। এবার আসো, মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটি বউ। তাহলে বসে আছে কীরকম হবে? গুটিসুটি হয়ে। কি বসে আছে? একটি বউ বসে আছে। কেমন বয়স? অল্প বয়স। আচ্ছা, গায়ে জামা আছে, নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি। তাহলে গায়ে কি পরে আছে? গায়ে পরেছে জামা এবং সে একটা শাড়ি পরেছে, তার কালার হচ্ছে সাদা, তার দাম হচ্ছে সস্তা এবং তার পাড়ে একটা নকশা করা আছে। তাহলে এই যে কল্পনা এবং এই যে তার বর্ণনা এবং কি কি আছে তোমাকে এটা জানতে হবে, বুঝতে হবে। এরপরে আঁটো সাঁটো থমথমে গঠন, গোলগাল মুখ। তাহলে তার শরীরের গঠন কেমন? আঁটো সাঁটো, মানে সে জুড়ি সুড়ি হয়ে সে বসে আছে মাঝখানে। এরপর দেখো গোলগাল মুখ, তার মুখটা কেমন? গোলগাল। এই যে এতগুলো জায়গায় আমি দাগ দিলাম, এর বাহিরে কি আর আছে? যদি তুমি এভাবে পড়ো, খুঁটে খুঁটে পড়ো, তাহলে এখান থেকে প্রশ্ন করলে তোমাকে আটকাতে পারবে? প্রশ্ন আপনি যেভাবে করেন, আমি তো বই পড়েছি রে ভাই, আমার তো সমস্যা নাই, তাই না? এই জন্য এটা খেয়াল রাখতে হবে। এভাবে পড়ো, এভাবে করে পড়লে আশা করি তুমি এখান থেকে ভালো ফলাফল বের করতে পারবে ইনশাআল্লাহ। এইবার আমরা দেখব কপিল দাস মুর্মুর শেষ কাজ। একটা অত্যন্ত চমৎকার বলতে পারি এবং জীবন নিয়ে যেই মানুষের দর্শন সেইটা এখন আমরা জানবো ইনশাআল্লাহ। এবং এইটার নামটা শুনলে একটু অন্যরকম শোনাচ্ছে, যেমন ধরো কপিল দাস মুর্মুর শেষ কাজ, এর নামের মধ্যে তুমি এর অনুবাদ মানে ওই রকমভাবে তুমি খুঁজে পাবে না। এটা একটা টাইটেলটা দেওয়া হয়েছে এরকম ব্যঙ্গাত্মকভাবে বা তোমার হাস্যরসভাবে। এবার আমরা এইটার ভেতরে প্রবেশ করি। এটা লিখেছেন শওকত আলী, শওকত আলী। আচ্ছা, এবার আমাদের প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে লেখক পরিচিতি। তোমাদের বইয়ে যে লেখক পরিচিতি দেওয়া আছে সেই অংশ থেকে তুমি এটা অবশ্যই পড়ে নেবে। আমরা সরাসরি মূল যেই আমাদের পাঠ পরিচিতি আছে সেখানে আমরা যাই, তাহলে এটার মূল ভাবার্থ এবং আসলে কি বলতে চাচ্ছে এটার মধ্যে সেটা আমরা বুঝতে পারবো। এইখানে বলা হচ্ছে আলোচ্য গল্পটি শওকত আলীর লেলিহান স্বাদ। কোথা থেকে? লেলিহান স্বাদ, যেটা 1977 সালে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে কোন গ্রন্থ? লেলিহান স্বাদ। কপিল দাস মুর্মুর এক বৃদ্ধ সাঁওতাল। তাহলে কপিল দাসকে একজন সাঁওতাল বৃদ্ধ, একটা বৃদ্ধ সাঁওতালের নাম হচ্ছে কপিল দাস। এবার ভূমির অধিকার নিয়ে সাঁওতালদের রয়েছে রক্তে রঞ্জিত গৌরবোজ্জ্বল ইতিহাস। যদি তোমরা তোমাদের আশপাশে যদি সাঁওতাল থেকে থাকে দেখবে এরা কি করে, এদের বাড়ি একদম তোমার নিচু হয় এরকম, তাই না? এরকম নিচু এবং এই কোমর পর্যন্ত হয়, আর তারা যাযাবরের মতো বসবাস করে। বাংলাদেশে এরকম অনেক অঞ্চলে সাঁওতাল দেখতে পাওয়া যায়। তো এরকম রাজশাহী অঞ্চলেও কিন্তু সাঁওতাল আছে এবং এরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে যায়, আর জায়গাতে গিয়ে ওই জমির যে মালিক তাকে রিকোয়েস্ট করে তারা সেখানে থাকার একটা বন্দোবস্ত করে। তো এই যে সাঁওতালদের যে নিজস্ব কোনো ভূমি নেই, সাঁওতালদের নিজস্ব কোনো জমি নেই, এই যে এই জমি নিয়ে তাদের যেই একটা গৌরবোজ্জ্বল ইতিহাস আছে সেটা হচ্ছে রক্তে রঞ্জিত। এবার ভূমি তাদের অস্তিত্বেরই অপর নাম। ভূমি তাদের অস্তিত্বের অপর নাম মানে হচ্ছে এই যে ভূমিহীন একজন মানুষ তার অস্তিত্ব সংকটে ভোগে। যেমন ধরো
যদি বলি যে আমার যদি কোনো জমি না থাকে, আমার যদি কোনো বাড়িঘর না থাকে, তাহলে আমি আজ এখানে তো কাল ওইখানে, পরশুদিন সেখানে, এইরকম করে করে আমি এখানে ওখানে ঘুরে বেড়াবো, তাই না? ওই জিনিসটা এখানে বলা হচ্ছে। তাই নিজেদের বসত বাড়ি থেকে উন্মূলিত হবার আশঙ্কা যখন তীব্রতর রূপ ধারণ করে, তখন বয়সের ভারে ঝিমিয়ে পড়া অন্য সবার কাছে নিতান্তই অপ্রয়োজনীয় মানুষ কপিল দাস অমিত সাহসের উদ্দীপ্ত হয়ে ওঠে। আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল করো, এই যে আন্দোলন, এই যে তোমার কোনো একটা বিষয়ে ঝামেলা, এই ঝামেলাগুলো পোহাতে পোহাতে মানুষ একসময় ক্লান্ত হয়ে যায়, মানুষ একসময় অতিষ্ঠ হয়ে যায় যে আমার এইটা আর ভালো লাগছে না, তোরা যা পারবি কর, আমাকে আর কিচ্ছু বলিস না। তো ওই জিনিসটাই এই কপিল দাস ব্যক্তির ক্ষেত্রেও হয়েছে। তারা যে কমিউনিটিতে বসবাস করত, সেইখানে এই জমি জমা সংক্রান্ত ঝামেলা হচ্ছে। তাই তার বক্তার মনোভাব কিংবা তার জিনিসটা এরকম যে নিজের বসত বাড়ি থেকে মানে তাকে উচ্ছেদ করা হবে, তাকে তুলে দেওয়া হবে, ওই পুরো জনপদটাকে সেখানে আর রাখা হবে না, ওই জিনিসটা বলছে। যখন এই আশঙ্কা, যখন এই ভয়টা ধীরে ধীরে বাড়তে থাকলো, তখন তার বয়সের ভারে ঝিমিয়ে পড়া, মানে মানুষ, সেই মানুষটা তার বয়স হয়েছে এবং এই বয়সের কারণে সে ঝিমিয়ে পড়েছে। আমরা দেখি এরকমটা যে বাড়িতে যদি বৃদ্ধ দাদা কিংবা দাদি থাকে, সেই ক্ষেত্রে যে জিনিসটা হয়, তারা একটু কিছু বললে রেগে যায় না, এবং তাদেরকে বিরক্ত করলে তারা খুব অতিষ্ঠ হয়ে যায়, কারণ যে তার এই জিনিসগুলো আর ভালো লাগে না, তার এই জীবনটা তার কাছে এক প্রকার মানে বিষাদে পরিপূর্ণ হয়ে গেছে। এইরকমটা অনেক ক্ষেত্রে হয়ে যায় যে জীবনে এত ঝামেলা আমার আর সহ্য হয় না। ব্যাপারটা ঠিক ওই রকম হয়েছে যে এখন তার বয়স হয়েছে, তাকে আর এই ঝুট ঝামেলা নিতে ভালো লাগে না। তো অন্য সবার কাছে নিতান্তই অপ্রয়োজনীয় মানুষ কপিল দাস। তো এখন ওই রকমই একজন মানুষ যে সমাজের কাছে অপ্রয়োজনীয়। বাড়িতে যদি বৃদ্ধ লোক থাকে, তাহলে তাকে কি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় আমলে নেওয়া হয় যে ওই লোকের কাছ থেকে সিদ্ধান্ত নেওয়া যায়? যখন তার বয়স খুব বেশি হয়ে যায় সে সময়, তখন কিন্তু ওই ব্যক্তিকার ওই রকমভাবে মূল্যায়ন করা হয় না। এবং দেখা যায় মানুষ যখন বৃদ্ধ হয় তখন তার একদম ছোট বাচ্চার মতো হয়ে যায়। এই জন্য তাকে ওই রকমভাবে কোনো মানে গুরুত্ব দেওয়া কিংবা ওই রকমভাবে তাকে আমলে নেওয়া, এই জিনিসগুলো হয় না। তো এইরকমই কপিল দাস, তার বয়সের ভার বেড়েছে, যার কারণে তাকে সমাজের লোকজন একটা অপ্রয়োজনীয় মনে করে। আসলে দেখো, মানুষের জীবনটাই কিন্তু এরকম, মানুষের জীবনটাই এইরকম, এগুলো বাস্তবতা। এই ধরো, আমার এখন যৌবন আছে, তোমার এখন যৌবন আছে, তোমার শরীরে শক্তি আছে, তুমি মন চাইলে অনেক কিছু করতে পারছো, কিন্তু একটা সময় গিয়ে তোমার এই যৌবন, তোমার এই শক্তি কোনো কিচ্ছু থাকবে না, এবং তুমি তোমার শেষ নিঃশ্বাস ত্যাগ করে এখান থেকে চলে যাবে। সেই জন্য এই শক্তিমত্তাকে ভালো কাজে ব্যবহার করো। এখন এখানে সেখানে ফোন দেখে কিংবা এখানে ওখানে অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে পড়ে অথবা তোমার অন্য কোনো দিকে সময় নষ্ট করে জীবনটাকে পার করে দিও না। এটাকে গুরুত্ব দাও, গুরুত্ব দিয়ে এটাকে ভালো পথে খরচ করো, যেন ইনস্ট্যান্ট তোমার কাছে যদি মৃত্যু চলে আসে, যেন তুমি সেই মৃত্যুর পরবর্তী জীবনে সফল হতে পারো। ওই আঙ্গিকে কাজ করো ভাই, এই জন্য সময়কে নষ্ট করবে না এবং জীবনের এই বাস্তবতাকে মেনে নিতে পারতে হবে। এবার আসো, যে এই যে অপ্রয়োজনীয় জায়গায় মনে করছিল, এই লোকটাই সাহসে উদ্দীপ্ত হয়ে ওঠে, এই লোকটাই এক সময় সাহসে উজ্জীবিত হয়ে ওঠে। মানে সে ঝিমিয়ে থাকতে থাকতে তাকে সমাজের লোকজন অপ্রয়োজনীয় মনে করতো, কিন্তু এই লোকটাও এক সময় কামব্যাক দিয়েছে, এই লোকটাও এক সময় ফিরে এসেছে তার আগের রূপে। এই জন্য তোমাকেও তোমার পড়াশোনাতে কামব্যাক করতে হবে। যদি তুমি পড়াশোনা থেকে অনেক দিন মানে না থেকে থাকার মধ্যে, তাহলে তুমি একটা কামব্যাক দাও, ওই কামব্যাক দিয়ে, ওই পড়া দিয়ে তুমি তোমার পরীক্ষা পার করে দাও। আশা করি তুমি এখান থেকে একটা ভালো ফলাফল বের করতে পারবে ইনশাআল্লাহ। এবার জীবনের শেষ কাজ হিসেবে শেষ লড়াইটা লড়বার জন্য নিজেকে সে সময়ের হাতে তুলে দেয়। জীবনের শেষ লড়াই মানে অস্তিত্বের সংকট যেখানে, সেইখানে আমার জীবন থাকুক আর যাক, আমি শেষ লড়াইটা লড়বো, এইরকম একটা তীব্র বাসনা নিয়ে। তো তুমিও কিন্তু এটা নিতে পারো যে আমার সামনে যা আছে, আমি আমার জীবনে যা হয়ে যাক, আমি পড়াশোনাকে কন্টিনিউ করবই করব। আমি কোনো দিকে ফোকাস করব না, আমার ফোকাস একদিকে,
আমার দুনিয়া উল্টে গেলে আমাকে এখন পড়াশোনাটা করতে হবে, ব্যাস, তাহলে তুমি তোমার আলটিমেট গোলে পৌঁছতে পারবে ইনশাআল্লাহ। এবার আসো যে তরুণদের ভয় দ্বিধাকে অমূলক প্রমাণিত করে একাই সে আত্মত্যাগী সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। ওই যে সাঁওতালদের মধ্যে যেই তোমার জমির যে সংকট এবং তাদের যেই উচ্ছেদ হওয়ার যে ভয়, ওই জায়গাতে সে তরুণদের ভয় মানে কি হবে, দেখা যায় না যে সরকার পক্ষ কিংবা তোমার মহাজনের বিরুদ্ধে দাঁড়ালে আমার কি হবে, আমাকে সে অ্যাকশান নেবে, আমাকে জেল জরিমানা করবে, এই যে ভয়টা, এই ভয়টাকে সে তুচ্ছ জ্ঞান করে দিয়ে সে ওই যুবকদের চাইতেও তাদের যে ভয় ছিল সেটাকে অমূলক প্রমাণিত করে দিয়ে সে একাই আত্মত্যাগ করার জন্য সে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। মাটির কাছাকাছি থাকা এক প্রবীণের এই অনিঃশেষ সংগ্রামশীলতার নান্দনিক রূপায়ণ ঘটেছে এই গল্পে। তোমাদের মনে আছে যেদিন তোমার যখন 24 সালে আন্দোলন হয়, সে সময়ে হাসনাত আবদুল্লাহ, যিনি এখন এমপি, তিনি মানে বুকটা পেতে দিয়ে পুলিশের সামনের দিকে চলে যাচ্ছিলেন, এরকম একটা ফুটেজ পাওয়া যায়। কিন্তু ওই যে নিজেকে সবার আগে নিয়ে যাওয়া, নিজেকে সবার আগে ঝাঁপিয়ে পড়া, নিজের অস্তিত্বের সংকটের ক্ষেত্রে নিজেকে অন্য সবার সাথে আলাদা করে দেখা এবং সবার আগে নিজে চলে যাওয়া, এই দিকটাই এই কপিল দাসের মধ্যে ফুটে উঠেছিল তার শেষ বয়সে গিয়ে। এই পুরো ঘটনাটাকেই এখন এখানে সাজিয়ে গুছিয়ে বর্ণনা করবে। তাহলে মৌলিক এবং মূল এক কথায় বলতে হলে এটা বলতে হবে, কপিল দাস মুর্মুর শেষ কাজ এর মূল কথাটাই হচ্ছে অস্তিত্বের সংকটের ক্ষেত্রে একজন বৃদ্ধ মানুষের যে প্রাণপণ চেষ্টা, সেইটাই হলো এই গল্পের মূল কথা। আচ্ছা, এবার তুমি এই চিন্তা নিয়ে পড়াশোনাটা শুরু করো, তাহলে আশা করি তুমি এখান থেকে এই জিনিসটা বুঝতে পারবে। এবার আসো, পক্ষান্তরে রক্ষণশীলতা, জড়তা এবং সংস্কারাচ্ছন্নতা ও পশ্চাদময়তা বার্ধক্য বাধা হয়ে দাঁড়ায় জীবনের প্রাণবন্ত অগ্রগতির পথে। এখান থেকে একটা জিনিস বুঝতে হবে যে তোমার এখন তুমি চাইলে অনেক কিছু করতে পারো, কিন্তু একটা বয়স আসবে যে বয়সে তুমি চাইলেই আর শীতের সময় তোমার জ্যাকেটের চেন খুলে দিয়ে খুব জোরে মোটরসাইকেল চালাতে পারবে না। তখন তোমাকে একটা বয়সের ধাক্কা দিবে এবং ওই ঠান্ডাটা তোমাকে খুব প্রচণ্ড লাগবে, তাই না? এই যে বয়সের একটা বাধা, তো তিনি এখানে বলছেন যে এই প্রাণবন্ত জীবন বা সংগ্রামী জীবন অথবা লড়াইয়ের জীবন, এই ক্ষেত্রে বাধা হয় কোন জিনিসটা, তোমার এই যে বার্ধক্য বাধা হয়ে দাঁড়ায়। রক্ষণশীলতা, জড়তা এবং সংস্কারাচ্ছন্নতা, পশ্চাদময়তা, এগুলো বার্ধক্য বাধা হয়ে দাঁড়ায়। এই জিনিসগুলো কার কারণে দায়ী? বার্ধক্যের কারণে দায়ী। যদিও বার্ধক্যের কারণে না, তার কারণ তোমার রক্ষণশীল পরিবেশ আমরা কোনটাকে বলি? ধরো এখন একটা দেশে গণ্ডগোল তৈরি হয়ে গেছে, সরকার যদি সরাসরি গণ্ডগোল যারা করছে তাদের পক্ষ নিয়ে নেয় তাহলে তার রাষ্ট্র ক্ষতি হবে, আবার যদি সরাসরি যারা গণ্ডগোল করছে তাদের বিপক্ষে যায় তাহলে তারাই রাষ্ট্রকে বিপদের মুখে ফেলে দিবে। তার মানে সরকারকে এখন দুই দিকে কাজ করতে হবে। একটা হচ্ছে ওই জনগণ যারা আন্দোলন করছে তাদেরকে থামাতে হবে, বিপরীত দিকে যেন রাষ্ট্রের কোনো ক্ষতি না হয় এই জিনিসটাও করতে হবে। উভয়টাকে ব্যালেন্স করতে হবে। তার মানে তাকে একটা রক্ষণশীল আচরণ করতে হবে। বুঝতে পেরেছো তাহলে এটা কোনটা? এটা হচ্ছে রক্ষণশীল আচরণ। এরপর জড়তা। জড়তা তোমার বিভিন্ন রকম হতে পারে যে আমি যাব কি যাব না, আন্দোলনে নামবো কি নামবো না, আমি ওইখানে গেলে ক্ষতি হয় নাকি, এই যে একটা দ্বিধা, ওইটাকে বলা হচ্ছে এখানে জড়তা। এরপরে সংস্কারাচ্ছন্নতা। আমরা বলি যে আস্তে আস্তে সংস্কার হবে, আস্তে আস্তে এটা হবে, আস্তে আস্তে সেটা হবে, এই যে ওই মনোভাবটাই মানুষকে পিছিয়ে দেয়। তো এইটা হচ্ছে কি বার্ধক্যের একটা বাধা। এরপরে আসো, তাই স্বভাব বৈশিষ্ট্যের দিক থেকে যে যৌবন দেশ, জাতি, কাল ও ধর্মের বাধা মানে না, সেই যৌবন শক্তিকে কবি উদাত্ত আহ্বান জানিয়েছেন সমস্ত জীর্ণ পুরানো সংস্কারকে ধ্বংস করে মনের মতো করে নতুন জগৎ রচনা সাধনার জন্য। এখানে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে স্বভাব বৈশিষ্ট্যের দিক থেকে যৌবন, যে যৌবনটা তার দেশ, কাল, জাতি, ধর্ম এগুলোকে কোনো প্রকারের কোনো তোয়াক্কা না করে এইটা ন্যায় মানে আমাকে এটা করতে হবে। এখন একজন হিন্দু লোকের ওপরে অন্যায় হচ্ছে, তুমি কি সেই অন্যায়ের প্রোটেস্ট করবে না? তুমি কি ওই হিন্দু লোকের পক্ষে দাঁড়াবে না যে এখন হচ্ছে নির্যাতিত? ওই জিনিসটাই এখানে লেখক বলছেন।
যে ওই যৌবনটাই তোমার কাজে লাগবে। আর এইটা পুরনো সংস্কারকে, পুরনো সংস্কৃতিকে এবং পুরনো ব্যাকডেটেড সকল জিনিসকে ভেঙে চুরে চুরমার করে দেবে। এইটাই লেখক এখানে বলেছেন। আর এগুলো দিয়ে নতুন করে পৃথিবীকে আবার সাজানোর জন্য তিনি আহ্বান জানাচ্ছেন। তাহলে বুঝতে পেরেছো এটার মৌলিক কথা এবং মূল কথাটা কি? এবার আসো ভাই, এখানে আরো একটু দেওয়া আছে। আচ্ছা হ্যাঁ, এবার এটা আমরা শেষ করি। সমগ্র গল্প জুড়েই লেখক স্থবির দশায় আক্রান্ত কপিল দাসের অতীতের স্মৃতিকথা, বীরত্বগাথা আর কতটা সত্য কতটা কল্পনা এসব প্রসঙ্গ নিয়ে আসেন। তাহলে এই পুরো গল্প পড়তে গেলে তুমি যদি ধরো যে কপিল দাস এখানকার নায়ক, তাহলে এই কপিল দাস একসময় খুব বীর ছিল। তার আগের যে স্মৃতিকথা, সে আগে কীরকম কাজগুলো করতো সেইটা, এরপরে তার যে বীরত্বপূর্ণ কার্যক্রমগুলো আছে সেইটা, এই জিনিসগুলো এখানে তিনি বলবেন। আর সেই সঙ্গে কপিল দাসের প্রতি অন্যদের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন, যার মূল সুর হলো, হা মরল তুই বুড়া বেটা, যে তুই বুড়া মানুষ, তুই কি করিবা পারিস না। আচ্ছা, এটা তোমার হলো যে রংপুর অঞ্চলের যে ভাষা, ওই ভাষায় এখানে জাস্ট কোট করে দিয়েছে। এরপর চিন্তার বিপ্রতীপে অবস্থিত কেবল শিশুরা, তাদের কাছে কপিল দাস এবং তার গল্প দুয়েরই বিশেষ আকর্ষণ ও গুরুত্ব রয়েছে। এই উৎসাহ কপিল দাসকে নতুন চেতনায় উদ্বুদ্ধ করে। সে তার বয়সকে অতিক্রম করে যায়। অনেকটা খেলার ছলেই জড়বোধ কপিল দাস আকস্মিকভাবে গতিপ্রাপ্ত হয়ে যায়। কখনো কখনো ক্লাসের যেই ছেলেটা চুপচাপ থাকে, সেও কিন্তু মানে অনেক ভালো কথা বলে ফেলে। কখনো কখনো যে মানুষগুলো চুপচাপ থাকে তারাও কিন্তু রেগে যায়, তারাও কিন্তু একটা সময় উঠে দাঁড়ায়, যেই সময়ে সেটা অসহ্য হয়ে যায় সেই সময়ে। তো এটা হচ্ছে কপিল দাস সেরকমই একটা চরিত্র। এবার এইখানে দেখো, তার হাতে উঠে আসে তীর ধনুক। কি উঠে আসে? তীর ধনুক। এখানে আরো অনেক অস্ত্রের নাম থাকতে পারে, এটা হবে তীর ধনুক। একের পর এক তীর তার হাত থেকে ছুটে যেতে থাকে শত্রুকে লক্ষ্য করে। কপিল দাস নিজে কেবল একটি চরিত্র থাকে না, হয়ে ওঠে জাতিসত্তার অস্তিত্ব রক্ষার সংগ্রামের এক আপোষহীন যোদ্ধা। এই লাইনটা খুব চমৎকার, এটা খুব চমৎকার। এই যে কপিল দাস নিজেকে কেবল, এই যে কপিল দাস যখন একটার পর একটা তীর নিয়ে মারছিল তার শত্রুর দিকে, তখন সে শুধু একা মারছিল না, সে যেন পুরা জাতিসত্তার একটা ঐতিহ্য বা সবার পক্ষ হয়ে সে একটা আপোষহীন সংগ্রামী হয়ে গিয়েছিল। কেমন করে? দেখো, যেই দিন তোমার আবু সাইদ রংপুরে মারা যায়, তার মানে বুকটাকে পেতে দেয়, ওই সময়ে সে আবু সাইদ নিজে মারা গেল, কিংবা পরবর্তী সময়ে ওসমান হাদি মারা গেল, তারা কিন্তু মারাই গেলেন, কিন্তু তাদের যে আদর্শ, তাদের যে লড়াই, তাদের যে চেতনা, এইটা পুরো বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করলো না? যার কারণে তো পরক্ষণে আন্দোলন আরও বেশি বেগবান হলো এবং সেটা পরবর্তী সময়ে আলটিমেট গোলে তারা পৌঁছতে পারলো। ওই জিনিসটাই হলো এখানকার কপিল দাস। এবার আসো, কপিল দাসের আশ্রয়ে লেখক আমাদের জানিয়ে যান, লড়াইয়ের কোনো বয়স নেই, লড়াইয়ের কোনো বয়স নেই। তুমি বলবা যে আমার বয়স এখন অনেক হয়ে গেছে, এখন আমার ওটা করা যাবে না, তা না। লড়াই চলবে সারা জীবন, লড়াইয়ের ব্যাপ্তি জীবনব্যাপী। এবার আসো, উন্মলিত প্রায় মানুষগুলো কোনো কিছুর পরোয়া না করে তাদের যুদ্ধ চালিয়ে যাবে, এই আশাবাদের দোতনা জাগিয়ে গল্পকার রচনাটি সমাপ্ত করেন। সাঁওতালি কথনভঙ্গি, শব্দ যোজনা এবং যথোপযুক্ত প্রেক্ষাপট সৃজন এই রচনার শিল্প সাফল্যকে বহুগুণ বর্ধিত করেছে। কী কী জিনিস? তাহলে সাঁওতালি কথনভঙ্গি, সাঁওতালরা যেভাবে কথা বলেন সেই ভাষাগুলো এখানে তুলে ধরেছেন। শব্দ যোজনা, তার শব্দ প্রয়োগ, এরপর যথোপযুক্ত প্রেক্ষাপটের যেই তোমার গল্পের যেই ইয়েগুলো আছে সেটাকে সাজানোর কথাবার্তা এখান থেকে তিনি বলছেন। এবার এইটা যেভাবে পড়বে সেটা হচ্ছে কপিল দাসের যেই পূর্বের স্মৃতিগুলো আছে সেগুলো, সে কেমন ছিল, এরপর তার সে সমাজটা এখন কি অবস্থার মধ্যে আছে, এই যে ধারাবাহিক যে বর্ণনা, এই বর্ণনাটা খেয়াল রাখতে হবে। একজন মানুষের জীবনচক্র অনুধাবন, তিনি একটা সময় খুব বীর ছিলেন,
মাঝখানে এসে বয়সের কারণে তিনি নুয়ে পড়েন, তিনি আবার জেগে ওঠেন। এই যে একজন মানুষের জীবন পরিক্রমা এবং তাকে দেখে আরও অন্যান্য মানুষজন তারাও যে জেগে উঠলো, এই ধারণা, এই জিনিসটা এখানে তোমাকে ভালো মতো বুঝতে হবে। নিজেদের অস্তিত্ব টেকানোর লড়াইয়ে মানুষের সংগ্রাম কীরকম হয় সে জিনিসটা এখান থেকে বুঝতে হবে। নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য কীরকমভাবে টিকতে হয় বা কীরকমভাবে আন্দোলন করতে হয়, কীরকমভাবে যুদ্ধ করতে হয়, মাঠে নামতে হয়, এই জিনিসটা এখান থেকে শিখবে। তারপর সর্বোপরি বরাবরের মতো কথা, সৃজনশীল ও এমসিকিউ এর মতো করে তোমাকে পড়তে হবে। তাহলে এভাবেই কিন্তু তুমি এটা ভাইয়া পড়ে ফেলবে। এবার মূল পাঠের এখানে একটু কিছু দেওয়া আছে, এটা আগের মতোই আমি যেভাবে তোমাকে পড়ে দিলাম ওভাবে এরা পড়বে। এবার আসো তোমাকে আমি আজকের শেষ গল্পে একটু নিয়ে যাই, সেটা হচ্ছে নেকলেস। এটা মূল লেখক হচ্ছেন গি দা মোপাসা। তিনি ফার্সি বা ফ্রেঞ্চ এরকম একজন লেখক। এরপর এটা অনুবাদ করেছেন পূর্ণেন্দু দস্তিদার, নাম হচ্ছে কি পূর্ণেন্দু দস্তিদার, আর আগেরটা হচ্ছে গি দা মোপাসা। পূর্ণেন্দু দস্তিদার আর গি দা মোপাসা, এটা খেয়াল রাখতে হবে। এবার আসো পাঁচ পরিচিতি। নেকলেস, এই নামটা দেখে বুঝে ফেলো যে নেকলেস বা তোমার গলার হার যে আছে, এই হারটাকে নিয়ে কোনো একটা কাহিনী এখানে হতে যাচ্ছে। শুরু করি আমরা। বিশ্ববিখ্যাত গল্পকার গি দা মোপাসা শ্রেষ্ঠ গল্পগুলোর মধ্যে নেকলেস হলো অন্যতম। ফরাসি ভাষায় গল্পটির নাম এই যে লে পার্ল বা লা পার্ল এরকম কিছু একটা। এটা কিন্তু অপশান থাকে এভাবে, অপশান থাকে এল এ, তাই না, দিয়ে পার্ল পিএ এভাবে লেখা থাকে, কিন্তু এটাকে কখনো কখনো এল ই করে দেওয়া হয়, এল ইউ করে দেওয়া হয়। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে এল এ দিয়ে, হ্যাঁ, এল এ দিয়ে। তাহলে ফরাসি ভাষায় এই গল্পের নাম কি? লা পার্ল এ হবে। 1884 সালের 17 ফেব্রুয়ারি ফরাসি পত্রিকা লা গিয়াস এরকম নাম। তো তাহলে এটা হচ্ছে এল এ, এটাও কিন্তু এল এ, এটা খেয়াল রাখতে হবে। এই পত্রিকায় প্রকাশিত হয় এবং সে বছরেই ইংরেজিতে অনুদিত হয় এইটা। একই সালে প্রকাশিত নেকলেস শীর্ষক প্রবন্ধ গ্রন্থের মধ্যে গল্পটি স্থান পায়। তাহলে সবটাই হচ্ছে 1884 সালে এটাই অনুবাদ হয় এবং এটাই নেকলেসটা গল্পগ্রন্থে স্থান পায়। তারপরে আসো, অপ্রত্যাশিত কিছু অত্যন্ত আকর্ষণীয় সমাপ্তির জন্য গল্পটি বিপুল জনপ্রিয়তা লাভ করে। আচ্ছা, এখানে সরাসরি মূল পাঠে চলে যাওয়া হয়েছে। আমি তোমাকে এখানকার একটা মূল ভাবটা বলি। আচ্ছা, সে ছিল চমৎকার এক সুন্দরী তরুণী। একজন সুন্দরী তরুণীর কথা বলা হচ্ছে। নিয়তির ভুলেই যেন সে কিরানির পরিবারে তার জন্ম হয়েছিল। এখানকার কথাটা হচ্ছে এরকম যে একজন ব্যক্তি, একজন নারী, সেই নারী সবসময় তার কীভাবে বলি, নারীটা ছিল, ধরো যে একজন ব্যক্তি যে চাকরি করে কিরানির এবং তার সঙ্গে একজন মেয়ের বিয়ে হয়। সে মেয়ে হচ্ছে দেখতে খুব সুন্দরী, কিন্তু তার একটা স্বভাব খারাপ। স্বভাবটা হচ্ছে কি, সে তার কাছে যা আছে এইটা নিয়ে সন্তুষ্ট না, তার আরও চাই, কিংবা তার লাইফস্টাইলটা আরও চমৎকার করে সে দেখতে চায়। এইরকমভাবে সে তার জীবনের একটা উঁচু আকাঙ্ক্ষা পোষণ করে, একটা অতি চাওয়া এবং অতি লোভ, অতি ভোগবিলাস, এগুলো তার মধ্যে তাকে পেয়ে বসেছিল, যেইটাকে কেন্দ্র করে পরবর্তী ঘটনাটা প্রবাহিত হয়। এবং এই ঘটনার মূল কথা হচ্ছে এইটা যে একজন মানুষকে তার কাছে যা আছে তাই নিয়ে সুখে থাকতে হয়। বি হ্যাপি উইথ হোয়াট ইউ হ্যাভ, তোমার কাছে যা আছে তুমি তা নিয়ে সুখে থাকো। কিন্তু এই ব্যক্তিটা তার এক বান্ধবীর কাছ থেকে একটা হার ধার আনে, যে হারটা পরক্ষণে সে হারিয়ে ফেলে। এবার ওই হারের ঋণ পরিশোধ করতে করতে তার জীবনটা শেষ হয়ে যায়। তার বয়স অল্প, কিন্তু সে এত পরিমাণে কাজ করে বাসাবাড়িতে যে তাকে দেখে এখন বয়স্ক মনে হয়। এজন্য অতি লোভ না করে তোমার কাছে যা আছে তুমি সেইটা নিয়ে সন্তুষ্ট থাকবে।
এখানে বিশেষ বিশেষ শব্দের অনুবাদ, কিছু শব্দ আছে যেগুলো তোমার ইংরেজি, আবার কিছু আছে যেগুলো তোমার ফার্সি, এই শব্দগুলোর অনুবাদ জানতে হবে। এরপরে স্থানের নাম, এখানে দেখবে যে তারা যেখানে প্রোগ্রামে গেছিল সেখানের জায়গার নাম আছে, তারপর তারা তোমার যে পথ দিয়ে আসছিল সেই পথের নাম আছে, এরপর তারা ঘুরতে গেছিল সেখানকার নাম আছে, এই স্থানের নামগুলো এখান থেকে জানতে হবে। এরপরে ব্যক্তিদের নাম, কার নাম মাদাম লয়েসেল, মাদাম ফরেস্টার, এই যে নামগুলো আছে এই নামগুলো তোমাকে জানতে হবে ভাইয়া। এই নামগুলো এবং নামের সঙ্গে সঙ্গে তার সংক্ষিপ্ত যে পরিচয় সেটা খেয়াল রাখতে হবে। এবার পদবি জানতে হবে, কি পদবি। এই যে ব্যক্তিটা মহিলা, তার স্বামী ছিলেন একজন কেরানি, সে চাকরি করতেন একটা শিক্ষা অফিসে, এবং শিক্ষা অফিসারের বিয়ে না মেয়ের বিয়েতে ওনাকে আহ্বান করা হয়, সেখানে গিয়ে এরকম কাহিনীগুলো হয়। তো কার কি পদবি এই জিনিসটা এখান থেকে খেয়াল করতে হবে। এরপরে সবচাইতে বড় যে জিনিস বের করতে হবে তা হচ্ছে লোভের যে পরিণতি হয়, লোভের বা অতিরিক্ত লোভ করলে তার পরিণাম যে খুব ভয়াবহ হয়, সেই জিনিসের শিক্ষা তোমাকে এখান থেকে নিতে হবে। তুমি এইটা বুঝতে পারলে তোমার গল্প পড়া শেষ। তুমি যদি এই কনসেপ্ট বুঝতে পারো তাহলে তোমার এখান থেকে যে এরকমভাবে সৃজনশীল তৈরি করুক তুমি সেখান থেকে উত্তর করতে পারবে ইনশাআল্লাহ। এই জন্য এটা পড়বে। আর সর্বশেষ আমার ধারাবাহিক একই কথা, একই ক্যাসেট বারবার বাজে এবং এটা শেষ পর্যন্ত বাজবে। ভাই তুমি তোমার বইটাকে সৃজনশীল এবং এমসিকিউ যেন তুমি উত্তর করতে পারো, এইরকমভাবে প্রত্যেক লাইনে দাগ দিয়ে দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। এই জিনিসটা বুঝবে যেদিন পরীক্ষার হলে অন্য কেউ পারবে না, আর তুমি ওই বই পড়ার দরুনে এটা পারবে, তুমি সেদিন এই জিনিসের কল্যাণ বুঝতে পারবে। তার আগ পর্যন্ত তোমার কাছে আমার এই কথাটা হাস্যকর কিংবা তোমার কাছে বিরক্তির কারণও হতে পারে, বারবার ভাই এক কথা বলছেন, কিন্তু না ভাই ওটাই বাস্তব কথা, ওটাই সত্য কথা। আচ্ছা, তাহলে তোমাদের জন্য আজকে আমাদের এই ছিল ক্লাস। আর 27 ব্যাচে ভর্তি চলছে, তোমাদের এটা বরাবরের মতো থাকছে 1190 টাকায় ফুল কোর্স। এবং আমার মনে হয় না যে এত অল্প টাকাতে বাংলাদেশের আর কোনো প্রতিষ্ঠান তোমাকে কোনো কোর্স করাবে। একটা আইসিটির প্রাইভেট পড়তে হলে মাসে মিনিমাম তোমাকে 1000 টাকা গুনতে হবে, খুব কম করে হলো, তাও ক্লাস হবে সপ্তাহে 2 দিন বা 1 দিন। এরপর তোমার ইংরেজি, তারপর তোমাকে কোথাও যে প্রাইভেট পড়াবে না পৌরনীতি, এই জিনিসগুলো ভাই তুমি এখানে মাত্র 1190 টাকা তুমি কিনতে পারছো। মনে করো তুমি এই টাকা দিয়ে একবার নাস্তা খেতে অথবা এই টাকা দিয়ে তুমি কোথাও ঘুরতে গেলে তোমার টাকা শেষ হতো না, ওইটাই তুমি এখানে ইনভেস্ট করো এবং ভালো মতো এই স্যার যারা এখানে আছেন চমৎকার, তারা যে গাইডলাইন দেন তুমি সেটা ফলো করো, দেখবে তুমি অবশ্যই অবশ্যই ভালো ফলো করতে পারবে। তার কারণ যে এটা শুধু তুমি না, তোমার আগে আরও 2টা ব্যাচকে পড়ানো হয়েছে এবং তারা ভালো ফলাফল করতে পেরেছে আলহামদুলিল্লাহ। আমরা আশা করছি তোমরাও ভালো ফলাফল করতে পারবে, যেহেতু তোমরা আরও আগে থেকে এটা প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য এটা আরও বেশি সুন্দর, আরও বেশি চমৎকার হবে। তাই দেরি না করে ভাইয়া এখনই ভর্তি হয়ে যাও এই তোমার 1190 টাকায় আলিম একদম ফাইনাল প্রিপারেশান যে ব্যাচ আছে সেইখানে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। জানিয়ে দাও ক্লাসটি তোমাদের কেমন লাগলো, সেই সঙ্গে তোমার আরও বন্ধুরা যেন এখানে ক্লাস করতে পারে সেই জন্য অধিকারে শেয়ার করো এবং তাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করো। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।